হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো, সুন্দর, সুস্থ এবং হাসিখুশি আছেন। আমি সৌম্য মুখার্জি, অশরীরী চ্যানেলে আপনাদের সঙ্গে আজ সোমবার। এবারে বোধহয় একটু তাড়াতাড়ি চলে এলাম। মানে আমি বলেওছিলাম যে জানুয়ারি মাসের যে কটা দিন মানে পাবো একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করব। কারণ এই ঘটনার প্রবাহ সবসময় সমান থাকে না। যাই হোক, চলুন আমি বেশি কথা বলবো না। বেশি কথা না বলে আপনাদের ঘটনাগুলো শোনাই। মাঝে মধ্যে যদি দূর থেকে কীর্তনের আওয়াজ আসছে, হ্যাঁ, আমি তো উঁচু মানে ফিফথ ফ্লোরে থাকি। এখন মুশকিল হয় কি, এই আওয়াজ টাওয়াজগুলো ক্যাচ করলে কিছু মনে করবেন না, মানে এগুলো তো আমার হাতের বাইরে। তো চলুন আমি ঘটনা আপনাদের শোনাই। তার আগে আমাকে একটু মার্জনা করবেন যারা বলেন যে আমি একটু বেশি কথা বলি। বেশি কথা বলছি না। দেখুন, আমি যখন ঘটনাগুলো শোনাই তখন তার উত্তর দেওয়ার নৈতিক দায়িত্ব কিন্তু আমার। ঠিক আছে? এবার কমেন্টে তো সবসময় আমি তো বুঝিয়ে বলতে পারি না। তাই এখানে আগে আমি উত্তরটা একটুখানি দিয়ে নিই। যারা প্রশ্ন করেছিলেন, সঠিক প্রশ্ন করেছিলেন, যে এর আগের ঘটনায় যে পুরোহিত মশাই যখন বিয়ে পড়িয়ে ওই রেল গেটটা পার করে 1.5 কিলোমিটার রেল লাইনের পাশ দিয়ে রাস্তা, তখন তিনি এরকম রেল লাইনের পরে হঠাৎ দেখেন মাথা কাটা, মানে লোকটি একজন লোক খালি গায়ে দাঁড়িয়ে আছে। পরে তিনি আবিষ্কার করেন যে লোকটির মাথা নেই। এবং আবার কিছু দূর যাওয়ার পরে তিনি দেখেন যে আরও কয়েকজন ঠিক ওই একইভাবে, এবং তাদের কারোরই মাথা নেই। হ্যাঁ, এবং সবার মধ্যে সবার সাথে একটা মিল আছে। এবং তারা একটা অদ্ভুত আওয়াজ বা করে তারা নিচে নেমে আসছিল, মানে লাইন থেকে ওই রাস্তার দিকে তারা আসছে। হ্যাঁ, এবং পুরোহিত মশাই বলেছিলেন যে ঠিক গর্জন না, ওটা যে কি একটা মানে অদ্ভুত টাইপের শব্দ, যে তোমাকে বলে বোঝাতে পারবো না। এইবারে কথাটা হচ্ছে, একজন প্রশ্ন করেছেন দাদা ভাই, যে যদি মাথাই না থাকে বা এই এখান থেকে ধর থেকে যদি এই না থাকে, তাহলে সে শব্দ করবে কি করে? দেখুন, এটা হচ্ছে বিজ্ঞানের ব্যাপার। বিজ্ঞান যেখানে শেষ, অন্ধকার জগৎ সেখান থেকে শুরু, এবং অলৌকিক জগৎ কিন্তু সেখান থেকে শুরু হয়। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা হয় না। বিজ্ঞানের রোজ অগ্রগতি হচ্ছে, নতুন নতুন ওষুধ আবিষ্কার হচ্ছে, মহাকাশ গবেষণায় আরও অ্যাডভান্স হয়ে যাচ্ছে, সব কিছু ঠিক আছে, মানছি আমি। সকাল থেকে একটা ব্যক্তির ঘুম থেকে ওঠার পর দাঁত মাজা থেকে শুরু করে রাত্রে শোয়া পর্যন্ত সবটাই জুড়ে বিজ্ঞান। কিন্তু সেই মানুষটি যখন মারা যান, তখন বিজ্ঞান কিন্তু হাত তুলে দেয়, তার আর কিছু করার থাকে না, কারণ বিজ্ঞান মৃত মানুষকে এইভাবে বাঁচিয়ে আনতে পারবে না। তো বিজ্ঞান যেখানে ওখানে থমকে গেছে, সেখান থেকে এই অন্ধকার জগৎ শুরু বা অলৌকিক জগৎ শুরু। সুতরাং এর কোনো ব্যাখ্যা হয় না কিভাবে ওই গর্জন আসছিল, কীভাবে, এই নিয়ে অনেক গবেষণা চলছে। সেটা অন্ধকার জগতের গবেষণা, সেটা বিজ্ঞান জগতের গবেষণা নয়। তো আশা করি আমি বুঝিয়ে বলতে পেরেছি। আর আরেকজন বলেছেন যে উনি তো পুরোহিত, উনি তো গাত্রবন্ধন করতে পারতেন। এইবার আপনাকে একটা কথা বলি, যিনি প্রশ্নটা করেছেন, যে নিশ্চয়ই পারতেন। এবার ব্যাপারটা হচ্ছে কি, যে শিওরে সমন, শিওরে সমন। আপনি দেখছেন আপনাকে কেউ অদ্ভুত ধরনের কোনো মারাত্মক নিয়ে আপনাকে তাড়া করেছে। এইবার আপনি তখন ওখানে দাঁড়িয়ে কি মানে গাত্রবন্ধন করবেন, না মানে কি করবেন আপনি? পলায়তি সজীবতি, মানে এইরকম একটা ব্যাপার ছিল। আর ওই সময় মানুষ হতবুদ্ধি হয়ে যায়। ওইরকম একটা দৃশ্য দেখার পরে স্বাভাবিকভাবেই সে হতবুদ্ধি হয়ে যায়। গাত্রবন্ধন করতেও তো মন্ত্র উচ্চারণ করতে হয়, এবং সেটা সাইকেলে বসে বসে করা যায় কিনা সেই গাত্রবন্ধন, তাও তো আমি জানি না। ঠিক আছে? তা সুতরাং সেটা সম্ভব নয়। ওই মোমেন্টে ওই মোমেন্টে সেটা সম্ভব নয়। তখন তিনি প্রাণ হাতে করে মানে বাঁচতে পারলে তিনি উদ্ধার পেয়ে যান। ঠিক এইরকম একটা অবস্থা পুরোহিত মশাই ছিল। আশা করি আমি উত্তর দিতে পেরেছি। চলুন এবারে আমি ঘটনায় চলে যাই। তো ঘটনাটা যখন যাব, আজকে আমি কিছু জিনিস এই লিখে নিই, যে একটুখানি অসুবিধা হয় সব তো মনে রাখা, মানে একসাথে 3, 4, 5 খানা ঘটনা বলা, তো এই সবসময় রিহার্স করতে হয়। তো চলুন প্রথম ঘটনাটা আমি বলি। প্রথম ঘটনাটা একটা অদ্ভুত ঘড়িকে কেন্দ্র করে। একটা ঘড়ি। তো ঘড়িটা কীরকম আপনাকে বলি, যে যে ছেলেটি এই ঘটনাটা পাঠিয়েছে সে টিউশন করা। তা এর মধ্যে একটি ছেলেকে টিউশন করাতো। ছেলেটি একসময় এর কাছে পড়তো, কিন্তু এখন আর পড়ে না। ঠিক আছে? হয়তো কলেস্টোরেজে উঠে গেছে, পড়ে না। তো তার সাথে দেখা হয়েছে। তখন সে তার মামাবাড়ির একটা ঘটনা সে শোনায়। মামাবাড়ির ঘটনা ছিল, এই ছেলেটির মামাবাড়ি, ওই স্টুডেন্টটির মামাবাড়ি হচ্ছে নবদ্বীপ। বুঝতে পারলেন? নবদ্বীপে। এবং নবদ্বীপে উম ওই ছেলেটির দাদু একটি স্কুলের হেডমাস্টার। 2004 সালে এই ওই মানে ওর দাদু, ওই ছেলেটির দাদু, ওই হেডমাস্টার মশাই, তিনি কলকাতায় এসে কোনো কাজে টাজে হয়তো এসেছিলেন, একটা ঘড়ি সুন্দর কিনে নিয়ে গেছিলেন। এবং ঘড়িটা আপনাদের আমি বলি, মানে
সেই নবাবী আমলের সেই ইয়ের মতো, মানে কি বলবো, সেই জমিদারদের বাড়িতে যেরকম ঘড়ি দেখা যেত না, সেই মানে পালিশ করা, মানে সুন্দর সেগুন কাঠ দিয়ে তারপরে দারুণভাবে পালিশ করা, চকচক চকচক করে, ওই রকম একটা ওয়াল ক্লক উনি কিনেছিলেন। এবার বলা হচ্ছে যে কোনো দোকান থেকে কিনেছিলেন। এবার জানি না কোনো দোকান অথবা কোনো পুরনো কোনো বাজার যেখানে এগুলো বিক্রি হয় সেখান থেকে কিনেছিলেন কিনা জানা যায়নি। কলকাতা থেকে মোট কথা উনি ঘড়িটা নিয়ে যান, এবং ঘড়িটা নিয়ে যেয়ে উনি ওনার বাড়ির দেয়ালে টাঙান। তো যাই হোক, ঘড়িটা চলছিল, এবং 2004 সালে কেনেন। 2004 থেকে 2010 পর্যন্ত কিন্তু ঘড়িটা খুব সুন্দরভাবে চলেছে, এবং 10 সালে গিয়ে ঘড়িটা কিন্তু খারাপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তো যাই হোক, এবার 2004 সাল থেকে 2010 সাল পর্যন্ত তো এক নাগাড়ে চলেনি, ব্যাটারি পাল্টাতে হয়েছে। তো ব্যাটারি পাল্টে পাল্টে যখন আমরা আমাদের দেয়াল ঘড়ির ব্যাটারি আমরা যেমন পাল্টে দিই, তো ওখানেও ব্যাটারি পাল্টে দেওয়া হয়েছে। তো পাল্টে দিয়ে ঘড়িটা দিব্য চলত। 2007 সালে এই ছেলেটির দাদু বা ওই হেডমাস্টার মশাই মারা যান। এই 7 সালের পরেও 3 বছর কিন্তু ঘড়িটা 2010 সাল পর্যন্ত কিন্তু ঠিকঠাক চলেছিল, এবং 2010 সালে গিয়ে ঘড়িটা যখন বন্ধ হয় যে সময়, তখন এরা আবার ব্যাটারি, বাড়ির সদস্যরা তারা ব্যাটারি পাল্টে দেয়, কিন্তু ঘড়িটা তাতে কিন্তু চলে না। তো না চললে এরা কী করবে, এরা ঘড়ির দোকানে নিয়ে যায়। তো ঘড়ির দোকানে নিয়ে গেলে বলে ঠিক আছে, তারাও দেখে যে ব্যাটারি দিয়ে, নতুন ব্যাটারি দিয়ে, তা বলছে দেখবো, মেশিনটা দেখবো পিছনের খুলে যে কিছু ইয়ে আছে কিনা, আপনারা 2 দিন বাদে আসুন। তো যাই হোক, 2 দিন বাদে গেছে, তখন বলছে যে দেখুন, এ যা মেশিন, এ অনেক পুরনো আমলের ইয়ে মেশিন, এ তো এখানে তো পাওয়া যাবে না এই অঞ্চলে, আর যদি অন্য কোথাও পাওয়া যায় আমি জানি না। মানে এক কথায় তারা বললো তারা ঘড়িটা সারাতে পারবে না, এটাই পরিষ্কার বললো। অনেক আগেকার এই মেশিন, এগুলো এখন আর চলে না, আর এগুলো পাওয়াও অসম্ভব। হ্যাঁ, আপনারা অন্য জায়গায় দেখতে পারেন, কিন্তু মানে তারা জানিয়ে দিল তারা পারবে না। তো এরা চলে এসছেন। এবার ঘড়িটা নিয়ে কি করবেন, ওই অন্দরের বারান্দায় কোনো একটা টেবিলের পাশে ঘড়িটাকে এরকম করে খাড়া করে রেখে দিয়েছে, দেয়ালে আর টাঙায়নি। দেয়ালে ওই ঘড়িটা যেখানে ছিল তার জায়গায় একটা নতুন ডিজাইনের একটা ঘড়ি, দেয়াল ঘড়ি, সেটা টানিয়ে দিয়েছে। এইবারে একটা জিনিস কিন্তু এইবার কিন্তু শুরু হলো। প্রথমে কেউ কিন্তু এতটা ডিপলি জিনিসটা নেয়নি বলতে আমি বলি আপনাদের একটু কীরকম শুরু হলো। এই ধরুন, কোনো সদস্যের চোখটাই ঘড়ির দিকে পড়লো। তো বাড়ির সেই সদস্য দেখছে ঘড়িটার তো 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, এইভাবে সংখ্যাগুলো লেখা আছে। তো সেই সদস্য দেখলো যে ঘড়িটার চারের ঘরে, চারের ইয়েটা যেখানে যেখানে 4টে বাজে, সেইখানে কোনো এক সকালবেলা দেখলো 4টে ঠিক ঘরের ওই জায়গাটায় একটা লাল আভা, মানে রক্তের আভার মতো একটা লাল, একটা রেড স্পট ওখানে কিন্তু দেখা যাচ্ছে। তো বুঝে গেছে বোধহয় কোনো কারণে ইয়ে করে, মানে কিছু হয়েছে। ওমা, ওই দিনই ঠিক বিকেল 4টের সময়, মানে ওই বাড়ির, ওর মামা বাড়ির কোনো মহিলা, সে কলতলায় পড়ে তার পাটা ভাঙল। বোঝা গেল? এইবার এ তো, যিনি প্রথম দেখেছিলেন তিনি তো আর এতটা খেয়াল করেননি, ঠিক আছে? এইবার আবার 7 দিন, 8 দিন, 10 দিন, 12 দিন কেটে যায়। আবার কোনো সদস্য হয়তো দেখলেন যে বেলা 3টের ঘরে, যেখানে 3টে লেখা আছে, সেইখানে একটা লাল স্পট, ওই রকম ঠিক রক্তের একটা স্পটের মতো একটা স্পট ওখানে পড়ে আছে। এইবারে দেখা গেল সেই দিনই 3টের সময় কারোর খুব শরীর খারাপ হলো, সে ডাক্তার হাসপাতাল নিয়ে টানাটানি শুরু হলো। বোঝা গেল? এইরকম কিছু আবার 3-4 মাস কিচ্ছু নেই, আবার 3-4 মাস হয়তো কিচ্ছু নেই। আবার কোনোদিন কোনো সদস্যের চোখ ওখানে পড়লো, সে দেখলো যে 5এর ঘরে, মানে বিকেল 5টা, সকালে হয়তো বারান্দা দিয়ে যাচ্ছে, ঘড়িটার দিকে চোখ পড়ছে, দেখছে মানে 5টার কাঁটার ওখানটায় লাল হয়ে আছে। এইবার না সবার কিন্তু এই জিনিসটা হলো, যে প্রথম দেখেছিল ওই যে 4টে, মানে যখনই কোনো ঘরে ওই লাল ইয়েটা দেখতো, ঠিক অন্য ঘড়িতে সেই টাইমটা যখন হতো, তখন হয় কম্পিউটার ল্যাপটপটা পড়ে ইয়ের থেকে ভেঙে যাচ্ছে, হাত থেকে পড়ে, নয় কোনো জায়গায় শর্ট সার্কিট হচ্ছে, নয় কাউকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে, নয় কারুর ঠ্যাং ভাঙছে। মানে এগুলো কিন্তু যে ফ্রিকোয়েন্টলি হয়ে যাচ্ছে তা না,
বেশ কিছুদিন বাদে 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 এগুলো গ্যাপে গ্যাপে, যাতে আপনি মনে না করতে পারেন। মানে দেখুন অবস্থা। এইবারে যখন এটা হলো, তখন প্রথম যে ঘটনা, সেই সদস্য সে বলল যে, "আমি তো এইরকম ৪টের সময় ওখানে লাল স্পট দেই।" তাহলে লাল স্পটটা যেখানে দিচ্ছে, এ তো কোনো সংকেত দিচ্ছে, এ তো ভালো জিনিস না। তো এইটা যখন এরকমভাবে মানে হতে থাকলো, তখন এরা তান্ত্রিকের শরণাপন্ন হলো। বলে, "জানি না, এ তো মানে অন্য কাউকে দিয়ে তো হবে না, যার যা কাজ।" তো সেই তান্ত্রিক ভদ্রলোক এলেন। ইনি নামকরা তান্ত্রিক। তো এসে উনি বললেন যে, "দেখুন এই ঘড়িটা?" তা বলছে যে, "হ্যাঁ।" বলল, "দেখুন এটা তো অনেক পুরনো আমলের ঘড়ি। তা আমি ঘড়ি দেখে আমি কিন্তু কিছু বলতে পারব না। আমাকে আসনে বসতে হবে। আসনে বসলে পরে আমি জানতে পারবো, তো জেনে আপনাকে বলতে পারি। তারপরে বিধান দিতে পারি। তো ৭ দিন সময় লাগবে। তো ৭ দিন বাদে আমি নিশ্চয়ই আসবো। এসে আপনাদের বলব যে কি ব্যাপার।" তো তান্ত্রিক তো চলে গেলেন। সেই ৭ টা দিন খুব সাবধানে, এবং একটা দিন এমন হয়েছিল যে ঘড়ির কাঁটায় ওখানে কোনো সদস্য দেখেছে ৫ টা জায়গাটায় ওইরকম স্পট লাল স্পট, পাঁচের ঘরটা লালচে লালচে ওইরকম হয়ে আছে। তো সবাই কিন্তু সজাগ হয়ে গেছিল, যে বলেছিল, "এই কেউ কিন্তু সাবধানে থাকবি, পাঁচের ঘরটা ওই ৫টার কাঁটায় লাল হয়ে আছে।" ঠিক ওর বড় মামার বোধহয় ছেলে, তার কোনো জরুরি কাজ, আবার ধরুন সবাই সাবধানে থাকবি, আবার ২ ঘন্টা বাদে সব ভুলে গেল সবাই। ঠিক আছে? সে ৫টার সময় সে মোটর বাইক নিয়ে বেরিয়েছে, ঠিকই ৫টায় মোটর বাইকটা সে অ্যাক্সিডেন্ট করে বসলো। মারা যায়নি, কিন্তু চোট, আঘাত, রক্তপাত এগুলো তো হয়েছে। ঠিক এইরকম জিনিস। তো যাই হোক, ওই তান্ত্রিক ৭ দিন বাদে এলেন, এবং ৭ দিন বাদে এসে উনি বললেন যে, এই ঘড়ির মধ্যে ৩ টে সোল এর মধ্যে আটকে আছে। মানে এর মধ্যে রয়েছে, মানে কানেক্টেড, মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে, মানে ৩ টে, এবং এরাই ইন্ডিকেট করে। ঠিক আছে? কোনো বিপদে। তা এই ঘড়ি বাড়িতে রাখা একেবারেই ঠিক না। তারপরে তাহলে কি করা যায়? বলে, এটাকে ভেঙে চুরে মাটির নিচে একে পুঁতে দিতে হবে। হুম? বা এমন কোনো জায়গায় করতে হবে যেখানে কারোর কোনো ক্ষতি না হয়। আর আপনাদের কিন্তু বাড়িতে একটা যজ্ঞ করতে হবে। তো ওরা রাজি হয়ে গেল। সেই যজ্ঞও হলো, এবং পুরোহিত মশাই, এই তান্ত্রিক মশাই যিনি, তিনি ওই যজ্ঞের পরে ঘড়িটা ভেঙে সমস্ত ক্রিয়াকর্ম করে ওগুলো বলল যে, "আপনাদের বাড়িতে এটা করবার দরকার নেই। আমি যথাযোগ্য জায়গায় এটার সদ্গতি আমি করে দেবো। আপনারা চিন্তা করবেন না।" এবং তিনি ঘড়িটা নিয়ে, ওই ভাঙাচোরা ঘড়িটা একটা এই ব্যাগের মধ্যে পুরে নিয়ে উনি চলে গেলেন। কিন্তু এরপর থেকে কিন্তু আর কিচ্ছু, কোনো অঘটন কিন্তু ঘটেনি। পরবর্তীকালে খোঁজ নিয়ে জানা গেল যে, একটা জিনিসটা তো একটু চাউর হয়েছে। এবার এই ঘড়িটা কোথার থেকে এসেছিল, দাদু কোথার থেকে কিনেছিল, এগুলো কোথা থেকে কিনেছিল। তো যাই হোক, এই খোঁজ খবর করতে করতে জানা গেল যে, ওই ঘড়িটা অ্যাকচুয়ালি কোনো একটা বাড়ি বিক্রি-টিক্রি হয়েছিল। মানে পুরনো আমলের কোনো বাড়ি-টাড়ি বিক্রি হয়েছিল। সেই বাড়ির ঘড়ি ওটা। এবং এই ঘড়িটা ৩ টে হাত বদল হয়। ঘড়িটা ১ম যে ব্যক্তি কেনেন, তিনি ঘড়িটা কোনো কারণবশত, বিশেষ কারণবশত উনি ঘড়িটা বিক্রি করে দেন। ওই ঘড়িটা যখন আবার অন্য আরেকজন কেনেন, তখনও তিনি কোনো বিশেষ কারণবশত ওই ঘড়িটাকে বিক্রি করেছিলেন। এরপরে তৃতীয় আরেকজন ওই ঘড়িটা কেনেন। তিনি ওই ঘড়িটাকে কিন্তু বেশিদিন রাখতে পারেননি এবং বিক্রি করতে বাধ্য হয়েছিলেন। এবং পরবর্তীকালে জানা যায় যে, ওই যে ৩ জন ঘড়িটাকে বিক্রি করেছিলেন, এদের কিন্তু আনন্যাচারাল ডেথ হয়েছিল। যাদের সোল ওর সাথে ওই অঙ্গিভাবে ওইটার সঙ্গে জড়িত ছিল। ঠিক আছে? তো এই ঘটনাটা এখান থেকে কিন্তু জানা গেছে, এবং তান্ত্রিক মশাই এইভাবে জিনিসটাকে উদ্ধার করেছিলেন। তাই দেখুন, একটা জিনিস, আমার এখানে ভিডিও আছে। ভিডিওতে দেখবেন, যারা নতুন সাবস্ক্রাইব করেছেন বা আগেও শুনেছেন আমার মুখ থেকে, যে কখনো কোনো সেকেন্ড হ্যান্ড জিনিস, সেটা কোনো দোকান থেকেই কিনুন, কোনো মার্কেট থেকে কিনুন, পুরনো বাজারের মার্কেট থেকে কিনুন, যেখান থেকেই কিনুন, কোনো মোটর বাইক, কোনো ফ্ল্যাট, কোনো বাড়ি, যখনই কিছু আপনি এগুলো কিনবেন, একটু যাচাই করে নেবেন। একটু যাচাই করে নেবেন। কারণ আপনি কম দামে খুব সুন্দর জিনিস পেয়ে যাচ্ছেন, সস্তার কিন্তু ৩ অবস্থা হয়ে যাবে। ঝামেলা করতে পারে। তাই চট করে আগে জেনে নিন, কেন তিনি এটা বিক্রি করছেন? এটা কোথায় ছিল আগে, বা তিনি এই ফ্ল্যাটটা যে এত কম দামে বিক্রি করে দিচ্ছেন কেন?
আবার বলছেন আসবাবপত্র আমি কিছুই নেব না, চিমনি টিমনি সবই থাকবে, অমুক থাকবে তমুক থাকবে, পাখা টাকাগুলো সবই থাকবে। তা আপনি একটু অবাক হয়ে গেলেন যে এত লাখ টাকায় মাত্র তো উনি কোথায় যাবেন? উনি বলছেন যে উনি হয়তো ছেলের কাছে বা মেয়ের কাছে কোনো জায়গাতে চলে যাবেন। উনি বিক্রি করছেন কেন এত সুন্দরী এটা? তো এর মধ্যে অনেক প্রশ্ন লুকিয়ে আছে, ঠিক আছে? তা এইগুলোকে একটু দয়া করে দেখে নেবেন বা করে নেবেন। চলুন আমি পরের ঘটনায় যাই। এই পরের ঘটনাতে আমি যখন যাচ্ছি তখন আমি একটি ছেলের নাম করবো, ইরফান বলে একটি ছেলের নাম করেছিলাম বাংলাদেশে। বাংলাদেশে আমার ধরুন এখানে ফ্যান ফলোয়ার্স অনেক আছে। কারণ বাংলাদেশে একসময় আমি লাইভে গল্প বলেছি। তো ওয়ান্স আপন এ টাইম, তারপরে সেটা তো উঠে গেছে। যাই হোক, এখন আর করে না সেই রেডিও জকি যিনি ছিলেন। তো যাই হোক, এখনও আছে, আমার হোয়াটসঅ্যাপেও আরও রয়েছে। খুব পপুলার। তো সেই সূত্রে অনেক বাংলাদেশি ভাই বোনেরা তারা কিন্তু আমার মানে ফ্রেন্ড লিস্টেও আছে এবং এবং এখনও অনেকে আছে তারা ধরুন পরীক্ষা দিতে যাচ্ছে, আঙ্কেল একটু আশীর্বাদ করবেন আমার যেন পরীক্ষাটা ভালো হয়। মুসলিম, কিন্তু তারা দোয়া লেখে না, তারা লেখে আশীর্বাদ করবেন। এই ইরফানও কিন্তু আমাকে লেখে যে আমার জন্য একটু কিন্তু আশীর্বাদ করবেন আঙ্কেল। তা আমি বলি অবশ্যই অবশ্যই, আশীর্বাদ অবশ্যই থাকলো, ভালো থাকো, সুখে থাকবে, শান্তিতে থাকো, এই বড়দের আশীর্বাদ আর কি চেয়ে নেওয়া যেভাবে। তাই ইরফান আমাকে, আপনাদের মনে আছে যে ছেলেটা মালয়েশিয়ায় মানে জব কার্ড করে মালয়েশিয়া গেছিল এবং সেখানে ও 7-11 বলে একটা সুপার শপেও কাজ করতো, এবং কুয়ালালামপুর থেকে ও যখন সেই সুপার শপে আসে অন্য একটা সুপার শপে মালিকের, তখন সেখানে কিছু অদ্ভুত জিনিস ও করে। সেখানে মাসুদ বলে পরে জানতে পারি, যেখানে মাসুদ বলে এক কর্মচারী ছিল যে নাইটে ডিউটি করতো, এবং এই সুপার শপগুলো তো 24x7 খোলা থাকে। ফলে কোনো দুর্বৃত্ত এসে মানে চুরি ছিনতাই করবার লক্ষ্যে এসে তাকে ওখানে করেছিল, মানে মেরে দিয়েছিল। তো ফলে কিন্তু সেই মাসুদকে দেখেছিল কাচের মধ্যে দিয়ে দেখতে পেয়েছিল, এবং পরবর্তীকালে ও ওই জায়গাটা ছেড়ে দেয়, মালিক ওকে অন্য জায়গায় পাঠায়, অন্য সুপার শপ। আমি সেটা বলেছিলাম। এরপরে ও একটা ওদের, ও যেখানে থাকে বাংলাদেশের বাড়ি ওখানে নারায়ণগঞ্জের কোনো একটা জায়গার ঘটনা আমি বলেছিলাম যে একজন মা তার 3 বাচ্চাকে জ্যান্ত মানে কাঁচা খেয়ে ফেলেছিল। মানে পুরো খেতে পারেনি, মানে মাংস ছিঁড়ে বুড়ে সে যাচ্ছে তাই করে মানে মানে মাংস খেতে খেতে মেরে ফেলেছিল। কারণ তাদের পরে জিন ভর করতো ওই ভদ্রমহিলার পরে। সেই মনে আছে আপনাদের, ভিডিওটা এখানে আছে। ও 9 মাস আগে পাঠিয়েছিল এবং 9 মাস আগে আমি আপনাদের এটা শুনিয়েছিলাম। এবং জনাব আলী ফকির সে এসে বলেছিল তোর মতো জিন আমি পকেটে রাখি এইরকম। তখন সে জিনকে বশ করেছিল এবং সেই জিন তখন দাবি করেছিল ঠিক আছে 1 বছর আমি ওর দেহে আসবো না, 1 বছর বাদে বাদে একবার আসবো ওর দেহে, তাহলে আমাকে একটা কাজ তোর করতে হয়। বলে কি? বলে আমাকে দুটো খাসি পিছনের ওই যে অমুক গাছ আছে সেই গাছের তলায় ওখানে রেখে আসবি। কিন্তু জনাব আলী ফকির সেই খাসির লোভ সামলাতে পারেনি, বলছে আরে তুই 2 টাকার জিন, তুই আমার কি করবি, এই খাসি আমি খাবো। বলে খাসি দুটোকে নিয়ে বেমক্কা সেই সুমন মিয়ার থেকে নিয়ে সে বাড়ি চলে গেছিল। সে গরিব মানুষ, সে এই জিনের হাত থেকে রেহাই পাওয়ার জন্য ওরম করেছিল। আর জনাব আলী অত লোভী, সে ওই কাজটা করে বসলো। ফলে ওই জিনটা ওই মহিলার পরে, সুমন মিয়ার বইয়ের পরে ভর করে তার সমস্ত মানে 3টে ছেলে মেয়েকেই ক্ষত বিক্ষত করে খেয়ে ফেলেছিল। ঠিক আছে, এবং পরে পুলিশ এসে নিয়ে যায়। আমি বলেছিলাম, মানে জেলও হয়েছিল। তো অনেকে তাদের প্রশ্ন করেছিলেন যে তাহলে তো সেই জেলের মধ্যেও তো সেই জিন যাবে না। ব্যাপারটা হলো কোনো একটা বিরাট অঘটন ঘটে যাওয়ার পরে না সেটা তার মধ্যে থাকে না, থাকতে পারে না। ওই সব থেকে মানে ওদের বংশ পরম্পরায় ছিল যে ওই বংশের ছোট মেয়ে যে হবে তারপরে ওই জিন কিন্তু তার থাকবে। ঠিক আছে? তাই সুমন মিয়ার যে বিবি ছিল সে ছিল তাদের বংশের ছোট মেয়ে। ঠিক আছে? এটা আমি বলেছিলাম, আপনারা দেখে নেবেন। তা এই ঘটনা দুটো পাঠাবার পরে ৯ মাস আগে ও যখন পাঠিয়েছিল, এরপরে ঠিক ১.৫ মাস বাদে এই ইরফান বাংলাদেশে ফিরে আসে। ফিরে আসে মানে ৪ মাসের জন্য আসে বাংলাদেশে। ৪ মাসের জন্য বাংলাদেশে আসে এবং সেই টাইমে ওর বিয়ে হয়। এবং বিয়ের ১.৫ মাস পরে, ইরফানের যে নববিবাহিত স্ত্রী যে, তিনি ওই ফেসবুক দেখে দেখতে একটা রেস্তোরাঁর সন্ধান পান।
মানে একটা নতুন তৈরি হয়েছে একটা রেস্তোরাঁ, এবং সেটা দেখাচ্ছে ওল্ড নারায়ণগঞ্জ, ওল্ড নারায়ণগঞ্জ জেলার। তা নারায়ণগঞ্জ জেলাটা এইরকম, আমি বলি ওখান থেকে শীতলক্ষণও দিয়ে ওখান থেকে গেছে। এবার ওই মানে ইরফানটা যে দিকটা থাকে সেদিকটা হচ্ছে পূব দিক, মানে ওটা বন্দর এরিয়া বলে ওটাকে। আর ঠিক পশ্চিম দিকটা যেটা, সেটা হলো আপনার এরিয়া, মানে ওল্ড নারায়ণগঞ্জ এরিয়া। তো এই ওল্ড নারায়ণগঞ্জ এরিয়ায় যখন ওই ইরফানের বউ বলে যে, জানো এইরকম এই জায়গায় একটা ভালো রেস্তোরাঁ এরকম করেছে, খুব নাম, চলো ওইখানে যে এখন নতুন বউ সে একটা আবদার করে বলে, চলো ঠিক আছে যাওয়া যাবে। এইবার ইরফানের মধ্যে একটা জিনিস জাগরুক হলো। কি জাগরুক হলো? আরে এই ওল্ড নারায়ণগঞ্জের অমুক পাড়ায় এই ঘটনাটা তো হয়েছিল, 2012 সালের ঘটনা। কিন্তু আমি তো মালয়েশিয়া চলে যাই এবং আউট অফ সাইট আউট অফ মাইন্ড, ঘটনাটা আমার মনে আছে, কিন্তু অ্যাকচুয়ালি ওই ছেলেটার নাম কি ছিল, তার বাবার নাম, ওই বাড়িওয়ালার নাম, এগুলো তো আমার মনে নেই। তা ইরফান করে কি, ওই নির্দিষ্ট দিনে ওর স্ত্রীকে নিয়ে আর খুব ক্লোজ ফ্রেন্ড দুজনকে নিয়ে ওরা ওই ওল্ড নারায়ণগঞ্জে আসে এবং ওই রেস্তোরাঁতে আসে, এবং সেখানে এসে ইরফান বাকি তথ্যটা জোগাড় করে। বাকি তথ্যটা কিভাবে জোগাড় করে, ওই যারা ওই মানে হোটেলের বা রেস্টুরেন্টের বয়টয় আছে, তারা ওখানে নারায়ণগঞ্জেরই, তো তাদের থেকে এই ইয়েটাও কালেকশন করে, ডেটাটাও কালেকশন করে যে, আচ্ছা এই যে 2012-তে যে ইয়েটা হয়েছিল, ওর ছেলেটার নাম যেন কি ছিল, তা ওরা বলেছে ছেলেটার নাম শাহিন। তা বলছে আর ওর বাবা, তা ওর বাবা বলছে ফতে আলম। তা বলছে আচ্ছা ওর বাবা তো ব্যাংকে চাকরি করতো, তাই তো, ব্যাংকের। তা বলছে হ্যাঁ। তা বলছে আর বাড়িওয়ালা, বলে বাড়িওয়ালা মিনাজুর রহমান। তা বলছে কেসটা এখনো চলছে। তা বলছে যে ওই রেস্তোরাঁ থেকে এই ছেলেটা বলছে যে কেসটা তো এখনো চলছে, শেষ হয়নি। তা বলছে ও আচ্ছা ঠিক আছে। তা এই তথ্যগুলো নিয়ে এইবার ঘটনাটা আমাকে জানালো। এবারে আমি এখানে কিছু কিছু নাম আমি কিন্তু পাল্টে দিলাম, কারণ এটা একটা বিচারাধীন মামলা, সেটা আমার দেশের হোক, ভারতবর্ষের হোক, বাংলাদেশের হোক, সেখানে অরিজিনাল নাম নেওয়ার কোনো মানে আমার নেই, এখতিয়ার আমার নেই, যার জন্য আমি নামগুলো কিন্তু মানে একটু পাল্টে দিয়েছি। এর আগে আমি যার যার নাম বলেছিলাম, সেই সুমন মিয়া, জনাব আলী, ওগুলো কিন্তু প্রত্যেকটা পারফেক্ট ছিল, নাম নিয়েছি। আমি যেটা নাম নিই অরিজিনাল আমি বলে দিই, আর যেটা নাম পাল্টে দিই সেটাও বলে দিই। এটা যেহেতু বিচারাধীন ব্যবস্থার একটা চলছে প্রক্রিয়া, সেই 2012 থেকে মামলাটা চলে আসছে, আজকে 2026 এখনো চলছে। তো ঘটনাটা কী হয়েছিল এবার আপনাদের শুনতে আগ্রহ হচ্ছে। আপনি বলছেন যে হয়তো শম্ভুদা বেশি কথা বলে ফেলছে। না, বেশি কথা না, ভালো করে বোঝাতে গেলে বলতে হয়। শুনুন, এই যে ওল্ড নারায়ণগঞ্জ, এটা থেকে তো বন্দর এলাকাতে, পূর্ব নারায়ণগঞ্জে পূব দিকটা, তো ওল্ড নারায়ণগঞ্জে একটা অঞ্চল আছে, একটা পাড়া আছে, যেটাকে আপনি মানে ধরুন পাড়াটার নাম অন্য, আমি বলছি ধরুন উকিল পাড়া। এই উকিল সংক্রান্তই, যারা উকিলরা কোথায় যায়, উকিলরা তো অ্যাডভোকেট যারা মানুষ হয় তারা তো কোথায় যায়, কোর্টে যায়। ঠিক এইরকম নাম দিয়ে একটা পাড়া রয়েছে। ঠিক আছে, আমি বললাম, শুনুন, পাড়া রয়েছে, ঘটনাটা সেই জায়গাটা। এবং ওই পাড়াটা আপনার বলি, এখন ইরফান আমাকে বলছে যে সেই সমস্ত জায়গা এখন খুব ঝকঝকে হয়ে গেছে, মানে বাতিস্তম্ভ, মানে ভেপার ল্যাম্প ট্যাম্প জলে, এটে জলে, মানে জমকালো হয়ে গেছে। 2012 আর 2026-এর ওই বা 2025-এর ওটা চেনা যাচ্ছে। স্বাভাবিক, সব জায়গারই উন্নতি হয়। তো কিন্তু ওল্ড নারায়ণগঞ্জের ওই যে এলাকাটা, সেই আমি বললাম উকিল পাড়া বা যাই হোক, ওই অঞ্চলটার ওইটুকু জায়গাটা কিন্তু এখন হন্টেড হয়ে আছে। কি কারণে হন্টেড হয়ে আছে আপনি আপনাদের বলি। ওই জায়গাটা এইরকম, ধরুন এই মাঝখান দিয়ে রাস্তা গেছে, আর দুপাশ থেকে না এরকম, মানে এরকম বাড়ি, বড় বড় 4তলা 5তলা এরকম বাড়ি উঠে, ওইখানে একটা মানে ডান হাতে বা বাম হাতে আমার ঠিক খেয়াল নেই, সম্ভবত ডান দিকে, এই রাস্তা দিয়ে যেতে গেলে ডান দিকে পরপর দুটো বাড়ি আছে, এবং দুটো বাড়ি কিন্তু 5তলা, এবং দুটো বাড়ির হাইট একই, বুঝলেন, দুটো বাড়ির হাইট একই, মালিক অন্য, দুটো বাড়ির হাইট একই।
তো দুটো বাড়ির গঠনগত বৈশিষ্ট্যটা আমি বলে দিই। দেখুন, এই হচ্ছে এই যে আঙুলটা আমি জোড়া করলাম, এটা হচ্ছে পিছন দিক, ঠিক আছে? তা বাড়ি দুটো যে উঠেছে, এই যে পিছন দিকটা, এই যে আঙুলটা জুড়ে আছে পিছন দিকটা, এই জায়গাটা কিন্তু ছাদটা ওই বাড়ির ছাদের সাথে এই বাড়ির ছাদ এইরকম লাগানো একদম। আর যেই সামনের দিকে আপনি আসছেন, মানে এই সামনের এই এই দিকটাতে আপনি আসছেন সামনের দিকে, এইখানে কিন্তু ছাদের গ্যাপটা বেড়ে যাচ্ছে। বোঝা গেল? এই যে গ্যাপিংটা দেখছেন, এই যে মাঝখানে আঙুলটা বুড়ো আঙুলটা দিচ্ছে, এই গ্যাপিংটা কিন্তু বেড়ে গেল। মানে পিছন দিকে ছাদটা এইরকম দুটো ছাদ একসাথে প্রায় মিলে গেছে। মানে বড়রা, যারা একটু বড়রা, মানে বিকালে চা নাস্তা টাস্তা নিয়ে উঠতো গল্প করতে ওই ফ্ল্যাটের এই বিল্ডিং এর ওই বিল্ডিং এর, এরা ওই পিছন দিকটা ওই দিকটা দিয়ে এই ছাদ থেকে ওই ছাদ যেত, বলে এই তুই এদিকে আয় না, এখানে বসে চা খাই। তো ওই এইরকম হতো আর কি। ওই বিল্ডিং এরও লোক ওই বিকালের দিকে ছাদে উঠতো, মহিলারা বা বাচ্চারা, আবার এরাও উঠতো। কিন্তু যখন বিল্ডিংটা যতটা সামনে, যখন রাস্তার ধারে এসছে, তখন কিন্তু ওই ছাদের গ্যাপিংটা কিন্তু বেড়ে গেছে। বোঝা গেল? ঠিক আছে, এমন বাই তৈরি। তো উম, মানে গ্যাপিংটা বেড়ে গেছে বলতে আপনাকে বলে দিই, 2.5 থেকে 3 ফুটের একটা ফারাক। এবার 3 ফুটের ফারাক আপনি 5 তলার উপর থেকে 3 ফুটের ফারাক যতই আপনি বড় হন, আপনি 3 ফুট লাফ দিতে পারবেন নিশ্চয়ই, কিন্তু নিশ্চয়ই রিস্ক নেবেন না, ঝুঁকি নেবেন না। তাই বড়রা ওখান দিয়েও যেত না। বড়রাই পিছনের যেখানটা মিলে গেছে ওইখান থেকে ওরা এই ছাদ ওই ছাদ যাতায়াত করত। ওইখানে কত তলায় থাকতো ওরা, মানে সেকেন্ড ফ্লোর না থার্ড ফ্লোর না ফোর্থ ফ্লোর বলতে পারবো না। মানে শাহিন বলে একটি 6 বছরের একটি বাচ্চা ছেলে ছিল, যারা ভাড়ায় থাকতো। শাহিনের বাবা নাম ফতে আলম, আহ, শাহিনের মার নাম আমি জানি না। শাহিনের এক বোন আছে, তার বয়স 9 বছর, আর শাহিনের বয়সটা হচ্ছে 6 বছর। বুঝতে পেরেছেন? আরও অন্যান্য রুমে অন্যান্য ভাড়াটেরা আছে, অন্যান্য ফ্লোরে অন্যান্য ভাড়াটেরাও আছে। ওই এ, বাড়িটাতে যে বাড়িওয়ালা মিজানুর রহমান, সেও থাকে। এবারে বিভিন্ন ওই মানে প্রত্যেক দিনই বিকালবেলায় একটা এই দুটো বাড়ির যারা ভাড়া থাকে, তারা ওই বা কেউ হয়তো কিনে নিয়েছে সেটা, এরকম এটা ছাদে উঠতো। ছাদে উঠে পরস্পর পরস্পর সাথে গল্প করতো। এই শাহিন উঠতো, শাহিনের মা, শাহিনের বোন, শাহিনের বাবা যেনকে, মানে উনি তো ব্যাংকে চাকরি কর্মচারী, তো উনি বাড়ি থাকলে উনিও যেতেন। আবার চাটা টিফিন টিফিন খেয়ে আবার সন্ধ্যের আগে নিচে নেমে আসতেন। শাহিন কিন্তু কখনো একা ছাদে উঠতো না, এবং শাহিনকে চোখে চোখে রেখে দিত, কারণ শাহিন কিন্তু প্রচণ্ড দুরন্ত। শাহিন প্রচণ্ড দুরন্ত, মানে কিরম জানেন তো, শাহিনের অত্যাচারে ওখানকার যে ছোট বড় সবাই শাহিনের পরে খুব বিরক্ত। কিরকম জানেন, 6 বছরের একটা ছেলে, বলুন তো, মানে কতটুকু হাইট হবে? এইটুকু তো তার হাইট। তো এরকম একটা 3 কোয়ার্টার, এরকম একটা প্যান্ট পরা, এরকম একটা ঢোলা ঢোলা এরকম একটা টি শার্ট পরা 6 বছরের ছেলে, সে কি করতো জানেন তো? দুজন লোক হয়তো বসে আছে, গল্প হচ্ছে, বয়স্ক মানুষ, তা ধরে এরকম জামাটা ধরে এরকম টান দিল। তারা পিছন দিক ঘুরে, এই, আর দেবো একদম ধরে চড়িয়ে, তো মহা বাঁদর তো ওই ছেলেটা। বলে কার ছেলে? বলে এই ফ্ল্যাটে, এই ইয়েতে থাকে, এই বিল্ডিংটায় থাকে। হ্যাঁ, মানে একদম জিরবার করে দিল। আর দেখুন কিরম দাঁত বের করে হাসছে, হাততালি দিত। এই যে শাহিনকে বকতো লোকে, শাহিন কিন্তু এতে ইয়ে করতো না, মানে রাখতো না বা কেঁদেও ফেলতো না, এরকম হাততালি দিত। আর শাহিন কিন্তু পাগলও না, মানে দুরন্ত এক ধরনের দুষ্টু ছেলে। মানে কিরম করতো জানে না, কেউ বসে আছে এখানে, থু থু থু, এরকম থুতু চেটাচ্ছে, বুঝুন। এবারে সেই মহিলা তো বকাঝকা করছে, এই তোর কিন্তু মানে ধরে একদম চড়িয়ে দেবো, হ্যাঁ তুই গায়ে থুতু চেটাচ্ছিস। হুম, ওর ওটা দিয়ে আনন্দ, হি হি হি, এই হাততালি দিত আর এর নাচতো। বুঝতে পেরেছেন তো? ধরুন কেউ বসে কথা বলছে বড়রা, ও কোথা থেকে কাদা বালি এইগুলো ঘাটছে, ওই ছুঁড়ে ছুঁড়ে কাদা বালি মারছে, বুঝলেন? এবার সেখান থেকে ধমক খেলো। এই ধমক খেয়ে ওর কিন্তু কোনো কান্না নেই, কোনো কান্নাকাটি বা ইয়ে নেই, ও আনন্দ যে দুষ্টুমিটা তো করতে পেরেছি। মানে এই অঞ্চলটাকে না, পুরো ওই এলাকাটাকে না মাথায় করে রাখতো এই শাহিন। বুঝতে পেরেছেন তো?
আর এর অত্যাচারে মানে সবাই জানতো যে এরা মানে 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 বেয়াড়া ছেলে, বাজে ছেলে, মানে এর অত্যাচারে সব অতিষ্ঠ, বুঝতে পারছেন? তো যাই হোক, এরকম কিছু কিছু দুষ্টু ছেলে থাকে, আবার তারা জানেন তো ছোটবেলায় দুষ্টু থাকে, বড় হলে খুব সব সিদ্ধ ভঙ্গিতে এরাই খুব নরম এবং শান্ত টাইপের হয়ে যায়। আমি দেখেছি, আমার এই এত বছরের জীবনে আমি দেখেছি যে এরকম আমি দেখেছি, খুব দুষ্টু, খুব দুরন্ত বাঁদর, বড় হয়ে সে একদম মাটির একেবারে অন্যরকম হচ্ছে, মাথা নিচু করে কথা বলে, এরকম হয়ে যায়। তো যাই হোক, এরা খুব মানে বিরক্ত। এখন ব্যাপারটা হচ্ছে কি, এই যে বাড়ির মালিক এই মিজানুর রহমান, এনার একটা মানে বাড়িতে কুকুর ছিল, ঠিক আছে? কুকুরটা মানে দেশি কুকুর না, মানে অন্য প্রজাতির বিদেশি কুকুর। কুকুরটা ছোট সাইজের কুকুর, কি কুকুর আমি বলতে পারবো না। এই কুকুরটা একটা অভ্যাস ছিল, মানে চেনাশুনো লোক পেলেও হাউ 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 করে চিৎকার, আবার অচেনা লোক দেখে হলো হাউ 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 করে চিৎকার, কিন্তু কাউকে কাটতো না যে ধরে কামড়ে দেবে বা ইয়ে করে দেবে। অচেনা লোক হলেও তাকে যে কামড়াবে তা না, ওই হাউ 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 খালি চিৎকার করে যেত, চিৎকার করতো। এবার ব্যাপারটা ওই যে শাহিনের অত্যাচারে যে ওই পুরো এলাকার মানুষরা মানে দুর্বিষহ হয়ে গেছিল। এই জন্য চিৎকার করে, কখনো শাহিনের মা হয়তো মেরেছে কাঁদছে, কখনো চিৎকার করে হাসছে, মানে মাতিয়ে রাখে দেয়, এইরকম অবস্থা। তো এইরকমই ঠিক একদিন কি হয়েছে বলি, বেলা তখন মানে বেলা না, বিকেল ৫টা ৫:৩০ এরকম বেজে গেছে, বুঝলেন? এবার শাহিন তো জানে যে তার মা তার বোন টোনের ছাদে ওঠে, বা অন্যান্য মানে রুমের যারা আছে তারাও কেউ ছাদে ওঠে। ও কি করে একা একা ছাদের পরে চলে এসেছে, বুঝতে পেরেছেন? একা একা ছাদের পরে চলে, আর ছাদটা আপনারা বুঝতেই পারছেন, ন্যাড়া ছাদ, তাহলে এই ছাদ থেকে ও ছাদ কিন্তু ওরকম করে যাওয়া যায় না, ঠিক আছে? কোনো প্যারাপেট দেয়া নেই। তো শাহিন ছাদে চলে এসেছে, এসে দেখে ছাদে সেদিন বাই চান্স অফ গড কেউই নেই। সেদিন শাহিন যখন একা একা ছাদে উঠেছিল, ছাদে সেদিন কেউ ছিল না। শাহিনের মা হয়তো ঘুমাচ্ছিলে বা অন্য কোনো কাজে ছিল। শাহিন সবার চোখ এড়িয়ে ছাদে ওঠে, ভেবেছে কেউ আছে, কিন্তু উপরে উঠে দেখে কেউ নেই, এবং পাশের ছাদেও কেউ নেই। তো যাই হোক, ও যখন নেমে যেতে যাবে তখন ওই মিজানুর রহমানের কুকুর সে কি করে ছাদের পরে উঠে আসে। আর শাহিনকে দেখে ও তো চেনা লোক হলেও ডাকবে, অচেনা লোক হলেও ডাকবে, ভ্যাক 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 করে শাহিনের দিকে আসছে। আর শাহিন ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছে, বুঝতে পেরেছেন? শাহিন ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছে। এবার দৌড়তে দৌড়তে কি করেছে, ও এই যে বিল্ডিংটার এই যে এই পিছন দিকটাতে এরকম জোড়া, এই যে সামনের পোর্শনটা, এই সামনের পোর্শনটাতে তো এখানে তো ৩ ফুট ৩.৫ ফুট মানে গ্যাপ। ও দৌড়তে দৌড়তে এই ছাদ থেকে ওই ছাদে ভেবেছে, মানে ভেবেছে কুকুর কামড়ে দেবে, ওর লাফ দিতে গেছে, কিন্তু বাচ্চা ছেলে, ৬ বছরের ছেলেরা পারে বলুন? আর সেই ৩ ফুট ৩.৫ ফুট এতটুকু একটা প্যাসেজ, তার মধ্যে দিকে ওর বডিটা পড়ছে। দেখুন, এই যে ওর বডিটা ওই ৫ তলার উপর থেকে নিচে পড়ছে, এর একমাত্র একটা আই উইটনেস ছিল এক সবজিওয়ালা। ওই সবজিওয়ালা প্রত্যেক দিন করতো কি জানেন, ওর রিক্সা ভ্যানটা ওই বাড়ির পিছন দিক থেকে ওই গলির রাস্তা দিয়ে এনে ওই দুটো বাড়ির সামনে যে বড় স্পেসটা, ওইখানে ভ্যানটা দাঁড় করাতো। লাউ, বেগুন, পেঁয়াজ, আলু এইগুলো নিয়ে আসতো, নিয়ে এসে ওখানে হাঁক দিত। অনেক মানে আশেপাশের ওই রুমে যারা থাকতেন বা বাড়িতে যারা থাকতেন দুপাশে, তারা সবজি নিতে আসতো, সবজি নিয়ে যেত। ওই সবজিওয়ালা আই উইটনেস। ওই সবজিওয়ালা দেখছে দুমদাম শব্দ হচ্ছে, হঠাৎ উপরের দিকে তাকিয়েছে, তাকিয়ে দেখছে যে কেউ পড়ছে উপর থেকে। মানে সে, আপনাদের একটা কথা বলি, যে ধরুন ৫ তলা বাড়ি, তা ৫ তলার ছাদের থেকে পড়েছে। এইবারে 4th ফ্লোর যেটা, সেটা প্রত্যেকটা জানলার কার্নিশ আছে। আবার পাশের বিল্ডিংয়ে তাদের জানলারও তো ওরকম কার্নিশ আছে। আবার 2nd ফ্লোরেও তাই, 3rd ফ্লোরেও তাই, ওরকম সব কার্নিশ 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 করা আছে। ওর বডিটা ওই গিয়ে দেখছে যে এই কার্নিসের বিল্ডিংয়ে একটা বাড়ি খেয়ে, বাঁদিকের কার্নিসের 3 তলার বিল্ডিংয়ে একটা বাড়ি খেলো, তারপরে আবার এই পাশের 2 তলার বিল্ডিং একটা বাড়ি খেয়ে, ওপাশের 2 তলার বিল্ডিংয়ের কার্নিসে বাড়ি খেয়ে বডিটা ধাপ করে এরকম নিচে পড়ে গেল।
মানে দাম 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 এরম করতে করতে পড়েছে দুটো বাড়ির কার্নিসের সমানে ওই অতটুকু বাচ্চা ছেলের বডি ওইরকম ভাবে ধাক্কা খেতে 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 এরকম নিচে পড়েছে। নিচে পড়ার পরে সবজিওয়ালার দিকে তাকাতে পারছে না। সবজিওয়ালা চিৎকার করে উঠেছে। সবজিওয়ালার চিৎকারে সবাই বাইরে বেরিয়ে এসেছে। বাইরে বেরিয়ে এসে সবাই দেখছে কি জানেন, যে শাহিন ডেথ, মানে শাহিন পড়ে আছে, মানে শাহিনের পুরো চেনা যাচ্ছে না। বলছে পায়ের অংশ পুরো 4-5 টুকরো হয়ে গেছে, হাতগুলো 4-5 টুকরো হয়ে গেছে, মানে ভেঙে চুরে হাড় ফাড় সমস্যা বেরিয়ে নেই, কিছু বোঝা যাচ্ছে না যে হাতে হাড় আছে কিনা, এরকম নরম মোমের মতো হয়ে গেছে। মাথাটা একদম একদম খোলা মাথাটা, মানে ফেটে হা হয়ে তার ঘিলুগুলো রাস্তার পরে পড়ে আছে, বুঝতে পারছেন? নিচের এই জটা, এই যে চোয়ালটা, এটা একদম, আমরা তো খাবারটা এখান থেকে খাই, এইখান থেকে এরম বেরিয়ে এরম মুখ দিয়ে এরম বেরিয়ে এসছে, নিচের জটা এতখানি বেরিয়ে আছে। চোখ দুটো এই কোঠরে থাকে আমাদের, সেখান থেকে বেরিয়ে এইখানে চলে এসছে, মানে কি হারে বাড়ি খেতে খেতে পড়েছে চিন্তা করুন, ওইটুকু বাচ্চার ছেলে। হ্যাঁ, ওইটা দেখে না যারা ভিড় করে দেখছিল, আশেপাশের যারা, তাদের শরীর খারাপ করতে শুরু করে, মানে অনেকে নিতে পারেনি, অনেকে জায়গায় দাঁড়িয়ে বমি করতে শুরু করে রীতিমতো। তাদের মাথায় জল টল দিয়ে তার পাঠিয়ে দেয়। যারা শক্তপোক্ত একটু জোয়ান ছিল তারা ছিল, কয়েকজনকে হাসপাতালে পাঠাতে হয়েছিল প্রাইমারি ট্রিটমেন্টের জন্য, মানে তারা সেন্স হারিয়ে ফেলেছিলেন ওই দৃশ্য দেখে, এবং তারা চেনেন ছেলেটিকে। ঠিক আছে, যাই হোক, ওর বাবাকে খবর দেওয়া হয়, খবর দেওয়া হয়, পুলিশ আসে, পুলিশ এসে ওই ছাদে ওঠে, কি সব পুলিশের যে সমস্ত আছে, মাপ জোক হেনা তেনা এই সমস্ত নেয়, ওই সবজিওয়ালার জবানবন্দি নেয়, বাড়ির লোকের নেয়, পাশের বিল্ডিংয়ের নেয়, বিশেষত ওই সবজিওয়ালাকে জিজ্ঞাসা করে, যে সবজি বিক্রি করতো ওখানে রেগুলার বেসে আসতো ওই টাইমে, তাকে জিজ্ঞাসা করে এবার তো বডি তো নিয়ে চলে গেছে। এইবারে গোটা ওই যে অঞ্চলটা দিয়ে একটা না, মানে নিস্তব্ধ নীরবতা একদম মানে বিরাজ করতে লাগলো। মনে হয় যেন যেখানে কোলাহল ছিল, যেখানে ছিল, সেখানে যেন শ্মশান ভূমি হয়ে গেছে। শ্মশান ভূমি, শ্মশানের নিস্তব্ধতা বিরাজ করছে। কারুর যেন বাজার করার ইচ্ছে নেই, বাজারে যাওয়ার ইচ্ছে নেই, কারুর যেন ভাত মুখে তোলার ইচ্ছে নেই, আশেপাশের বাড়ির বা বিল্ডিংয়ের অন্য যেসব রুমে যে যারা থাকেন, ভাড়ায় থাকেন বা কেউ কিনেছেন, তাদের এইরকম মানসিক অবস্থা হয়ে গেল যে তাদের ভাত মুখে উঠছে না। সেটা বাঁদর ছিল, দুষ্টুমি করতো, লোকের গালাগাল খেত, কিন্তু কোনো রাগ করতো না, কাঁদতো না, খালি হাততালি দিয়ে হাসতো, এটা দুষ্টুমি। তো যাকে এরা বাঁদর বলতো, যাকে এরা মানে অসভ্য ছেলে বলতো, বলতো সে বলতো, আজকে তারা যেন সেই চিৎকার, সেই কার্টুন দেখে সেই গুনগুন করে সেই শাহিন গান গেত, কার্টুনের গানগুলো, সেই গান গাওয়া, সেই হাততালি হাততালি, সেই শাহিনের চিৎকার, সেই শাহিনের কান্না, সমস্ত কিছু যেন ওই এলাকার লোকেরা খুব মিস করতে লাগলো, যে যেন কিছু একটা নেই, কিছু একটা আমরা হারিয়ে ফেলেছি। তো এরকম হয়, মানে যখন সে বেঁচে ছিল, অতটুকু ছেলেটা সবাই গালবন্ধ করতাম, বকা দিতাম, দিতাম সে দিতাম। আজকে যেন মনে হচ্ছে সত্যি আমরা একটা কিছু হারিয়ে ফেলেছি, কিছু একটা আমাদের মধ্যে নেই। খুব অদ্ভুত। ৪-৫ দিন তো বাদে ওই জায়গাটা পুরো নীরব হয়ে গেল। নীরব, একেবারে নীরব। এবং এই যে মিজানুর রহমান, যার মানে বিল্ডিং এর মালিক, যিনি এই ফতে আলম সাহেব, যিনি ব্যাংকের কর্মচারী, যিনি শাহিনের বাবা, তিনি কিন্তু এনার বিরুদ্ধে মামলা করেন। ঠিক আছে, এবার দেখুন মামলাটা কি হিসেবে করেছেন সেটা ইরফান জানে না, আমিও জানি না। হয়তো এমন হতে পারে যে ভ্যাকেন্ট ছাদ, মানে নেড়া ছাদ, এরকম কোনো প্যারাপেট নেই, নেই, কোনো নেই, সেইটা নিয়ে করতে পারেন, অথবা তার কুকুরকে অ্যালিগেশন দিয়ে যে
তার কুকুর এরকম তাড়া করাতে আর ন্যাড়া ছাদ থাকাতে আমার বাচ্চাটা অকালে চলে গেছে, এরকম হতে পারে। যে মামলাটা মানে ওইখানে ওই অঞ্চলে যে কোর্ট আছে সেখানে এখনো কিন্তু বিচারাধীন এবং সেটা কিন্তু এখনো চলছে। যার জন্য আমি এখানে কিছু নাম আমি পাল্টে দিয়েছি। কিন্তু ওই রেস্তোরাঁয় ওরা যখন খেতে গেছিল তখন ওখানকার যারা মানে সার্ভ টার্ভ করে যারা বয়টা ছিল তারা বলছিল যে ওই জায়গাটা কিন্তু এখনো হন্টেড। ওই জায়গাটা এখনো হন্টেড হয়ে আছে। এবং ওই মিজানুর রহমান যে বাড়ির মালিক, তিনি এই ঘটনা ঘটার বছরখানেকের মধ্যে মানে এত হন্টেড হয়ে গেছিল, কি বলি, আরও কয়েকটা ঘটনা ঘটে যায় ঠিক ওই যে বাড়িতে শাহিনরা থাকতো তার ওই গলির ভিতরে যে বাড়ি আছে সেইখানে। এক ভদ্রমহিলা, সে তার স্বামীর সাথে কি বচসা হ্যাংডলেন। আর এক ভদ্রমহিলা কি একটা কারণে বিষ খেলেন। একটা বাচ্চা ছেলে সেই একটা গভীর নালার মধ্যে, ধারে কাছে গভীর নালার মধ্যে পড়ে সে মারা গেল। ফলে জায়গাটা না খুব বিশ্রীভাবে হন্টেড হয়ে গেল। এবং ওখানকার অনেক মানুষ এই শাহিন মারা যাওয়ার পর অনেকেই দেখেছেন। ধরুন তখন কিন্তু এই সরকারি ল্যাম্পপোস্ট বা ওই অঞ্চলে 2012 সালে যেখানকার কথা আমি বলছি, ওখানে কিন্তু ওই পাড়াটাতে কিন্তু ওখানে ছিল না, অন্ধকার ছিল। যদি কেউ বা উঠোনে বা ছাদের পরে কোনো বাল্ব লাগাতো বা সেই আলো, কোনো সরকারি ল্যাম্পপোস্ট বা ইয়ে ছিল না যেটা আলো দেয়। আর কারুর জানলা দিয়ে যদি রাস্তার পরে আলো পড়ে তাহলে সেইটুকুই আলো। এইবারে কিছু মানুষ তারা প্রত্যক্ষ করেছেন শাহিনকে। ওই রাস্তা দিয়ে কেউ গভীর রাতে তারা কাজকর্ম থেকে ফিরছেন বা কিছু ইয়েতে ফিরছেন, তারা পরিষ্কার দেখেছেন একটি বাচ্চা ছেলে ঠিক ওই রকম শাহিনের মতো থ্রি কোয়ার্টার প্যান্ট পরা ছাদের উপর দৌড়ে বেড়াচ্ছে। আওয়াজও পেয়েছেন, গুনগুন করে গান গাওয়ার আওয়াজ। আবার কেউ দেখেছেন যারা বাচ্চা ছেলে ঠিক একেবারে হুবহু শাহিনের মতো এরকম পা ঝুলিয়ে ওই পাঁচতলার ছাদের পর থেকে বসে আছে। ফলে ওখান থেকে মানে দিনের বেলা তো দিনের বেলায় লোকজন যায়, এটা যাই হোক, মানে সন্ধ্যের পর থেকে কোনো যাতায়াতই বন্ধ হয়ে গেল। মানে লোকজন যেতই না, ও অ্যাভয়েড করতো, অন্য রাস্তা দিয়ে যেত। বুঝলেন? এইরকম হয়ে গেছিল হন্টেড। এবং ইরফান যে রেস্তোরাঁয় খেতে গেছিল তারা বলছে আজও ওই জায়গাটা হন্টেড। এবং ওই মিজানুর রহমানের পরে ওই বাড়িটা বিক্রি করার চেষ্টা করে। কিন্তু ওটা এখন এমন একটা ক্রিম জায়গা, এমন একটা ক্রিম জায়গা যে লোকে নাকি ওখানে পয়সা ট্যাকে নিয়ে বসে থাকে ওইখানে একটা মানে ফ্ল্যাট নেবার জন্য বা একটা ইয়ে কেনবার জন্য। তা এইরকম ক্রিম জায়গায় সেইটা কিন্তু এখনো ওই মিজানুর রহমান বিক্রি করতে পারেনি। কেন বিক্রি হচ্ছে না জানা যায়। যেখানে লোকে টাকা নিয়ে বসে থাকে, মানে ধরুন আমাদের এখানে সল্টলেকের বা লেক টাউন বা এরকম যদি কোনো জায়গা হয় যেখানে খুব ক্রিম এরিয়া, আপনার যাতায়াত এই দোকানপাট, আমি তো বলছি এখন খুব ঝকমকে হয়ে গেছে, কিন্তু ওই জায়গাটা হন্টেড হয়ে আছে। ওখানেও আলো ফালো সব আছে জমকালো, কিন্তু মিজানুর রহমান ওই বাড়িটা কিন্তু আর বিক্রি করতে পারছে না। মানে এখন সেটা হতে পারে যে বিচারাধীন একটা ইয়ে চলছে, কেসটা বিচারাধীন, সেই জন্য হয়তো লোকে নিচ্ছে না বা কিনছে না, সেটাও হতে পারে। আবার যে তারা হয়তো কেউ শুনেছে যে এটা হন্টেড বা এরকম এরকম ঘটনা এখানে ঘটেছে। এবং শাহিন মারা যাওয়ার পরে পরপর কয়েকটা ঘটনা ঘটেছে, আমি আপনাদের বলে দিলাম। 2 মহিলা, 1টি বাচ্চা, তারা ওই মানে বছর ঘুরতে না ঘুরতে তারা এইরকমভাবে মারা যায়। তো ফলে ওই জায়গাটা হন্টেড হয়ে যায় এবং সেই কারণে বিক্রি হচ্ছে না, এটা বলতে পারব না। তো ইরফান মালয়েশিয়া ফিরে গেছে। আমাকে বলছে যে আমি ফিরে চলে এসেছি। তো উম এসেছিল ৪ মাসের ছুটিতে। তখন ও যখন এইখানে যায় তখন এই ঘটনাটাও আমাকে পাঠায়। তা আমি আপনাদের ঘটনাটা বললাম। আমি এখানে আ সব নাম আমার কাছে আছে। আমি খালি নামগুলোকে একটু বদলে দিয়েছি। মাফ করবেন। কারণ কোনো বিচারাধীন ব্যবস্থা যেটা এখনো মানে ইয়ে হয়নি সেটা নিয়ে মন্তব্য করাটা ঠিক না। সেটা ভারত হোক বা বাংলাদেশ হোক। তো আশা করি শাহিনের ঘটনাটা আপনাদের কিরম লাগবে আপনারা জানাবেন আমাকে। চলুন আমি পরের ঘটনায় যাই। বাবা ৪৪ মিনিট এখানেই হয়ে গেল। বাপরে বাপ! এই ঘটনাটা পাঠিয়েছেন অ
মানে অসম থেকে সৌমিক ঘোষ। সৌমিক ঘোষ মানে এর বাড়ি হচ্ছে বহরমপুর। আমি বলি বাড়ি বহরমপুর, মুর্শিদাবাদ বহরমপুর। এবার ব্যাপারটা হচ্ছে কর্মসূত্রে অসমে থাকে। তা আমাকে যখন অডিও করছে তখন বলছে যে, "আঙ্কেল আমি তো ১ম ঘটনা পাঠাচ্ছি আপনাকে। তা এখানে বিহু উৎসব চলছে। ওই ঢাক, কাসর এইসবের আওয়াজ হতে পারে। একটু মার্জনা করবেন।" তা ঢাক, কাসরের আওয়াজ আমি একবারই পেয়েছি। মিছিল যাচ্ছে। তো উম সেটা অডিওতে কোনো ডিস্টার্ব করেনি। এইবার সৌমিক ঘোষ কি বলতে চাইছে শুনুন। সৌমিক ঘোষ বলতে চাইছে যে, সৌমিক ঘোষের যে মানে মায়ের যে বাপের বাড়ি আরকি, মায়ের বাড়ি বা এর মামা বাড়ি, সেই ঘটনা। মানে সৌমিকের দাদুকে নিয়ে। তো বলছে যে, "আমার মানে মামাবাড়ির পরিবার এখনো ওই মুর্শিদাবাদের ওই সাটুই অঞ্চলে থাকে।" সাটুই। সাটুইটা হচ্ছে, আমি বলে দিই, এটা একটু আমি লিখে নিয়েছি, যে কর্ণ সুবর্ণা শক্তিপুরের মাঝামাঝি জায়গা এই সাটুই বলে জায়গাটা। মানে গঙ্গার ওপারটা হচ্ছে ওই ইয়ে বলে মানে বেলডাঙা, আর এপারটা ওই সাটুই, সাটুই অঞ্চল। তো তাই তো সাটুই তো, সাটুই অঞ্চল গঙ্গার ওপারে, হ্যাঁ বেলডাঙা সাটুই। তো যাই হোক, তো এটা অনেক বছর আগের কথা। আপনার বলি, এখন জানেন তো এই গঙ্গা নদী মানে নদীর একুল ভাঙে ওকুল গড়ে, এক পাশ ভাঙতে ভাঙতে আসে, এক পাশ গড়তে গড়তে যায়, এক পাশ গড়ে ওঠে, এইরকম হয়। তা গঙ্গার ভাঙনে জানেন তো অনেক কিছু বিলীন হয়ে গেছে। অনেক প্রাথমিক বিদ্যালয়, অনেক গাছপালা, অনেক ছোট ছোট স্বাস্থ্যকেন্দ্র গ্রামের, সেগুলো সব এই গঙ্গা গর্ভে কিন্তু চলে গেছে, ওই সমস্ত অঞ্চল দিয়ে। তা শ্রমিক ঘোষ আমাকে জানিয়েছে ওর দাদুর একটা ঘটনা। বলছে এখন গঙ্গা, তখন গঙ্গা আরও বলছে অনেক দূরে ছিল। এখন গঙ্গা যেখান থেকে বয়ে যাচ্ছে, বলছে আমার দাদুর কন্ট্রোলের দোকান বা রেশন দোকানটা ঠিক আরও একটু পিছনে ছিল। পিছনে ছিল বলতে মানে কি বলছি, মানে সেটা বিলীন, বুঝতে পেরেছেন? গঙ্গা এখন যেখান দিয়ে বয়ে চলেছে, ঠিক আছে, মানে সেটাকে গ্রাস করেছে, ঠিক আছে। সে তো অনেক বছর আগের কথা। দাদুর কন্ট্রোলের দোকান ছিল, বলছে আমার মায়েরা তখন ছোট। তো ওই সাটুই অঞ্চলে বলছে আমার দাদুর ইয়ের দোকান, মানে ওই কন্ট্রোল রেশন ডিলার। ওরা কন্ট্রোল কন্ট্রোল সবাই অনেকে বলে, অনেকে কন্ট্রোল বলে। তো কন্ট্রোল বলেই বলেছে, আমি সেই জন্যই বলছি। তো কন্ট্রোলের দোকান, এখন এই দাদুর কন্ট্রোলের দোকানে ধরুন, ওটা তো মনে হয় মাসে সবাই যায় ওই কন্ট্রোলের রেশন যেটা আনতে, চাল ডাল, তখন তো ডালও দিত, তেল, তেলও দেওয়া হতো, চিনি প্রভৃতি। তো যাই হোক, এইবার সেগুলো মাপা জোপার তো লোক চাই। তো দাদুর একজন হেল্পার ছিল, হেল্পার ছিল। তা সেই ওই মাপঝোপ করতো, বাড়িবেলায় মেপে মেপে খদ্দেরদের মাল টাল দিত। আর মালটা দেওয়ার সময় কিছু মাল আবার মাটিতে পড়তো, সেটা চাল হতে পারে, ডাল হতে পারে, সেগুলো আবার পরবর্তীকালে কুড়িয়ে ঝাড়াই পাচাই করে সেগুলো কখনো ওই যে কর্মচারী রেখেছিলেন উনি, ও নিয়ে ওই ঝাড়াই বাছাই করে ওগুলো নিয়ে চলে যেত। তো দাদু কিছু বলতেন না। আর ওই কর্মচারীর একটু মানে হাত টান অভ্যেস ছিল, মানে একটু মালটাল সরিয়ে নিত, ঠিক আছে, যেন কিছুটা চাল হয়তো, কিছুটা চিনি এরকম। তা শ্রমিকের দাদু ব্যবসায়ী মানুষ তো, জানতেন উনি, কিন্তু উনি কিছু বলতেন না, মানে এনাকে ভালোবাসতেন কর্মচারীকে, তবে যাতে পুকুর চুরি না করতে পারে সেদিকে উনি নজরটা রাখতেন, কিন্তু এমনি খুব ভালোবাসতেন। তো যাই হোক, যে গরিব মানুষ, ঠিক আছে, আমি তো বুঝতে পেরেছি ও নিয়েছে, আর কি করা যাবে, ছাড়ো, বাদ দাও, ঠিক এইরকমটাই। তো এখন এইরকমভাবে মানে চলছে। তো চলতে চলতে আম, একবার এরকম শীতের সময়, তো এখন তো ধরুন শ্রমিক যে বলছে কথাটা ঠিক, যে এখন তো মুর্শিদাবাদ বলুন আর কলকাতা বলুন আর ইয়ে বলুন, সব জায়গাতেই ঝকমকানি গাড়ি ঘোড়া, মানে মোটর বাইকের চড়াচড়ি, ইয়েতে মানে পলিউশন অনেক হয়ে গেছে। এই তখনকার সেই জমানার যে ঠান্ডাটা, এখন ঠান্ডা তো অবশ্যই পড়ে, মালদা মুর্শিদাবাদ নদী এসে ভালো, বাঁকুড়া, ইয়ে সব জায়গায়, পুরুলিয়া, সব জায়গাতেই ঠান্ডা পড়ে, কিন্তু দেখবেন অনেক ফারাক ফারাক হয়েছে, পলিউশনটা বেশি হয়ে গেছে। সেই ঠান্ডার সাথে এই ঠান্ডার কোনো তুলনাই হবে না। তো যাই হোক, এরকম একদিন ঠান্ডার দিনে উনি বিকেলে ওই কন্ট্রোলের এটা খুলেছেন, আর
ওই লোকজন এসছে, তারা সব মালটাল নিয়েছে। আর মালটাল নিয়ে যাওয়ার পরে যখন 6টা 6:30 বাজে, হ্যাঁ, সেদিন ভালো ভিড় ছিল। তো সেই কাজের যে কর্মচারীটি, সে তার কাজ বাজ সেরে যখন আর খদ্দের নেই, এবার বন্ধ হবে, বন্ধর তো একটা টাইম আছে। তা সে বলে যে, বাবু আমি তাহলে চাই, বলে হ্যাঁ তুই চলে যাও, অসুবিধা নেই, চলে যাও, সন্ধে হয়ে গেছে, চলে যাও। এবারে সে চলে যাওয়ার পরে ওই শ্রমিকের দাদু যিনি, তিনি ওই মানে কি বলবো, এই মাটিতে যে চাল গম বা ডাল এগুলো যে পড়ে পড়ে যায়, এগুলোকে আলাদা আলাদা করে গুছিয়ে সেই কুলোয় করে ঝেড়ে 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 আলাদা করে, দেখেছেন তো? উনি ওগুলোও করতেন। এবার ওগুলো করে 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 সমস্ত সব পরিষ্কার ঝরিষ্কার করে এক একটা জায়গায় আলাদা আলাদা করে রাখেছেন। রেখে এইবার বড় সেই জাবেদা খাতা নিয়ে বসেছেন, কোন কোন কার্ড নম্বরে কত মাল গেল, কি নাম, কি অমুক, এগুলো তো এখন তো সমস্ত সব ইয়েতে মেশিনে হয়। তখন তো এগুলো ছিল না, তখন তো ওই কালি কলমে লিখতে হতো। এবার এইসব গোছাতে গোছাতে তার ক্যাশ গুনে তার করে মানে করতে করতে কত রাত হয়ে গেছে জানেন? হুম, প্রায় 2টোর কাছাকাছি। ওনার খেয়াল নেই। যখন উনি ঘড়িটা দেখেছেন, তখন দেখছেন 2টোর কাছাকাছি। আর ওনার কাছে কোনো টর্চ নেই, হাতে একটা লণ্ঠন। তখন তো আলোর ব্যবস্থা তো ওইখানে তো ইয়ে দিয়ে হয়নি, রাস্তাতেও বাতিস্তম্ভ নেই বা ইয়ে নেই যে আলো নেই, সব লণ্ঠন লণ্ঠন ঠনঠন ওইরকম চলছে। তো এইবার উনি যখন দেখলেন যে এত রাত হয়ে গেছে, আর তখন যে তো ফোন ফাঁকারির ব্যবস্থা নেই, মানে ল্যান্ড ফোনই নেই, তাতে ইয়ে কি হবে, মানে মোবাইল ফোন তো দূর আস, যে জিজ্ঞাসা করবে হ্যাঁ তোমার আসতে কত দেরি, বা বললে যে আমার এত দেরি হয়ে গেছে, কাউকে পাঠিয়ে দাও, আমি তার সাথে যাবো, এইরকম এরকম ব্যাপার। মানে ওখান থেকে, যেখানে ওনাদের রেশন দোকানটা ছিল, সেখান থেকে ওনার বাড়ির দূরত্ব ধরুন এই 800 মিটার মতো হবে। 800 মিটার, 800 মিটার খুব একটা মানে বেশিও না, আবার খুব একটা যে কম তাও নয়, কিন্তু হাঁটতে তো হবে। তো উনি ওই দোকান টোকান বন্ধ টন্ধ করে ওই লণ্ঠনটা নিয়ে বেরিয়েছেন। আর তখনকার দিনে মানুষ তো ধুতি পরতেন, আর ধুতিতে তো মানে রামসাম ঠান্ডা, আর এই গায়ে সেই গরম চাদর, মাফলার, এরকম কান দিয়ে গলা দিয়ে এরকম পেঁচানো, হাতে ওই লণ্ঠনটা, বুঝলেন, চাবি টাবি পকেটে, টাকা। এবারে ব্যাপারটা হচ্ছে, একটা রেশন ডিলার হিসেবে ওই অঞ্চলে, সাটুই অঞ্চলে ওনাকে সবাই চিনত। তো ওনার না, উনি যে এতটাতে টাকা পয়সা নিয়ে উনি বাড়ির দিকে যাচ্ছেন, ওনার কিন্তু এই চুরি ডাকাতি এগুলোর পরে কোনো, ওনার কোনো ইয়ে নেই যে আমার এই ডাকাতি হয়ে যাবে, আমার এই চুরি হয়ে যাবে, এমন কোনো কোনো ইয়ে নেই। এসব উনি পরোয়া করতেন না, পাত্তাও দিতেন না। মানে এতে ওনার কোনো ভয় নেই। ওনার একটা জিনিসের পরে কিন্তু ভয় ছিল, যেটা উনি কিন্তু প্রকাশ করতেন না। সেটা হচ্ছে এই অপ্রাকৃত অ মা বা অনৈসর্গিক এবং এই অশরীরী জিনিসকে উনি কিন্তু ভয় পেতেন। কিন্তু সেটা বাইরে কিন্তু উনি প্রকাশ করতেন না। বুঝতে পেরেছেন? এনার নাম যতদূর সম্ভব দেবনারায়ণ। হুম? তো যাই হোক, হ্যাঁ, অরিজিনাল নামটা আমি বললাম দেবনারায়ণ বাবু। তো এখন পদবিটা আমি জানি না। তো যাই হোক, এ তো সৌমিত্র ঘোষ। তো এবারে উনি তো ওই লণ্ঠন হাতে করে চলছেন, আর ভাই বাড়িতে তো যেতে হবে। এবারে ধরুন উনি রেশন দোকান থেকে, ওনার দোকান থেকে বেরিয়ে যে মেইন রাস্তাটা দিয়ে যে যাবেন, বড় রাস্তাটা, সেই রাস্তাটা অন্তত আপনাকে ধরুন 600 650 মিটার পর্যন্ত কিন্তু হাঁটতে হবে। মানে টানা, টানা হাঁটা 650 মিটার পর্যন্ত। তারপরে কিন্তু বাঁ দিকে ওনাকে বাঁকতে হবে। বোঝা গেল? বাঁ দিকে বেঁকে ওটা ওনার বাড়ির দিকের রাস্তা চলে গেল। এইবারে ওই যে সোজা রাস্তাটা যেটা দিয়ে উনি হেঁটে যাবেন, ওখানে ওনার সমসাময়িক বা যাদের সাথে মিশতেন টিশতেন বা বন্ধুস্থানীয়, তাদের কারুর চায়ের দোকান, কারুর স্টেশনারি দোকান, কারুর মুদির দোকান, এগুলো সমস্ত রয়েছে। আবার বাঁকা বলে একটা ওনারই মানে সমসাময়িকের সাথে মিশতেন, তার একটা মিষ্টির দোকান, এইগুলো সমস্ত ছিল। আর ওই রাস্তার দুপাশে এই দোকানগুলো ছিল, তার ফাঁক দিয়ে সরু সরু গলি ঢুকে গেছে, মানে এক পাড়া দিয়ে আরেক পাড়ায় যাওয়া যায় ওই গলিটার মধ্য দিয়ে, আবার বাঁ দিকের গলিটার মধ্য দিয়ে যাওয়া যায়। তা উনি যাচ্ছেন, দেবনারায়ণবাবু যাচ্ছেন, আর ভাবছেন যে একটা কুকুর নেই, একটা কুকুরও যদি সাথে থাকতো, বা অন্তত ঘেউ ঘেউও করতো, তাহলেও বুঝতাম যে সাথে একজন কেউ আছে। মানে বুঝতে পেরেছেন?
কতখানি অশরীরীর পরে বা অনৈসর্গিক এই সমস্ত জিনিসের পরে ওনার ভীতি কিন্তু ছিল, ভয় উনি পেতেন কিন্তু প্রকাশ করতেন না। তো উনি মনে করছেন অগত্যা যদি একটা বিড়াল রাস্তা দিয়ে হেঁটে যেত, বা একটা কুকুরও যদি লেজ নেড়ে নিলে ভক ভক করতো, আমি খানিকটা বুকে বল পেতাম যে হ্যাঁ তবু একটা আছে, জীব একটা কিছু আছে। তো এইবারে উনি ওরকম হাঁটতে হাঁটতে যাচ্ছেন আর চিন্তা করছেন, হঠাৎই ডান দিক অথবা বাঁ দিকের এই যে সরু সরু গলির কথা বললাম না, এই যে ঢুকে গেছে, এখানে স্টেশনারি দোকান, এই হচ্ছে মদনের চায়ের দোকান, এই ইয়ের দোকান, এই অমুকের, সব আমার পরিচিত। আর শেষে অত রাত্রি দোকান তো বন্ধ, আর কুয়াশা, ভীষণ কুয়াশা, প্রচণ্ড কুয়াশা। তো উনি হাঁটছেন আর এটা চিন্তা করছেন যে একটা কুকুরও নেই। তো হাঁটতে 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 হঠাৎ রাস্তার ডান দিকের বা বাঁ দিকের গলি দিয়ে কেউ একজন চাদর গায়ে দেয়া বা শীত কম্বলে এরকম জড়ানো মতো কেউ একজন এলো, যে এসে মানে ওই দেবনারায়ণ বাবুর দিকে পিঠ করে সে আগে আগে হাঁটতে লাগলো। সে আগে আগে হাঁটতে লাগলো। এখন দেবনারায়ণ বাবু এবার কিন্তু বেশ ইয়ে হয়ে গেলেন, একটু চাঙ্গা হয়ে গেলেন। যাক, একটা লোক তাহলে পাওয়া গেল। এই লোকটা, একে আমি ডাকবো না, কারণ ডাকতে গেলে বিপত্তি বাড়তে পারে। কে না কে আমি তো জানি না, চিনি না। তো ভাই চলো, কুয়াশায় তো কিছু দেখাই যাচ্ছে না, দূরের জিনিস, কাছের জিনিস তবু মালুম হচ্ছে, এই লোকটার পিছন পিছনই যাই, তবু তো একটা লোক পাওয়া গেল। এই এতটা রাস্তা আমাকে যদি যেতে হবে, তবু সামনে একটা লোক হেঁটে হেঁটে যাচ্ছে, আর লোকটা কিন্তু এদিকে পিঠ করে সামনের দিকে, আর তার মুখও কিন্তু ইনি দেখছেন না। কারণ উনি জানেন যে চোর গুন্ডা বদমাইশ যদি হয়, তাহলে আমার কাছে এখন অনেক টাকা আছে। হ্যাঁ, কন্ট্রোলে ভালো বিক্রি বাট্টার সব টাকা পয়সা তো ওনার কাছে বাড়ি নিয়ে যাচ্ছেন, সেগুলো যদি ছিনতাই ফেনতাই হয় তাহলে মুশকিল। তো ওই জন্য উনি ডাকলেন না, না ডেকে ওর পিছন পিছন ওকে অনুসরণ করতে লাগলেন। এবারে উনি যাচ্ছেন, যেতে যেতে উনি কিন্তু মাপছেন, এই ডান দিকে ও ওই যে মদনের চায়ের দোকান পেরোলাম, কুয়াশার মধ্যে যেটুকু দেখা যাচ্ছে, ও এই বাঁকার মিষ্টির দোকান পার হলাম, আচ্ছা এই ইয়েটারে এই স্টেশনারি দোকানটা পার হলাম, ঠিক আছে, এরকম করতে করতে উনি যাচ্ছেন, বুঝতে পেরেছেন তো? মানে এমন একটা ব্যাপার হয়ে গেছে, ওই যে সামনে লোকটা ওই চাদরটা এরকম ওই শীতের মতো মানে গরম কোনো শাল বা কোনো কম্বলের মধ্যে চাদর বলুন, ওই যে মুড়িয়ে ওই যে লোকটা যাচ্ছে, উনি ওকেই খালি ফলো করছেন, ঠিক আছে। এইবারে ওইখানে ওনার অনেক বন্ধু বান্ধবও ছিল। তো যাই হোক, এক একটা জায়গায় যাচ্ছে আর উনি বুঝতে পারছেন, চিনতে পারছেন যে এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা। হঠাৎ একটা জায়গায় সেই যে বাঁকার মিষ্টির দোকান টোকান পার হয়ে গেছে, তারপরে উনি হেঁটে যাচ্ছেন, হঠাৎ ওনার কোনো মানে বন্ধুর বাড়ি দেখলেন, যার নাম হচ্ছে তিথি। মেয়ে নয় কিন্তু, মেয়ে নয়, পুরুষ মানুষ। এবং সৌমিক বলেছে আমি ওনাকে খুব শ্রদ্ধা করতাম, দাদুরি বন্ধুকে মানে ভীষণ শ্রদ্ধা করতাম, রেসপেক্ট করতাম। বলে তাদের বাড়ি দেখে বললো যে আরে আমি তো, তার ব্রেন তাকে বলছে, মানে এই দেবনারায়ণ ব্রেন বলছে যে আপনি তো ভুল রাস্তা এসছেন, আপনি সোজা এসে যাচ্ছেন, আপনার আরো আগে বাঁ দিকে রাস্তা আপনার বাড়ির দিকে চলে গেছে। কিন্তু মাথা স্মরণ করিয়ে দিচ্ছে, দেহ কিন্তু সেটা নিতে পারছে না। আমার কথা বোঝা গেল? কিছু বুঝতে পারলেন? মানে ব্রেন ইয়ে করে দিচ্ছে যে তুমি ভুল পথে যাচ্ছ, তুমি তো আগে ছেড়ে এসছো তোমার বাঁ দিকের বাড়ির রাস্তা, এত এ তো তোমার বন্ধুর বাড়ি পাটঠার হয়ে তো অন্যদিকে যাচ্ছে, সোজা যাচ্ছে। উনি বুঝতে পারছেন, কিন্তু উনি সম্মোহিত, উনি ওই লোকটাকে ফলো করে যাচ্ছেন এবং ওনার ভালোও লাগছে, অবস্থা বুঝুন, ঠিক আছে। কয়েকবার ব্রেন ওনাকে সজাগ করেছে যে বাঁ দিকের রাস্তা তুমি ফেলে এসছো, বাঁ দিকের রাস্তা, আমি তো বাঁ দিকের রাস্তায় যাবো, এই তো তিথিদের বাড়ি, আমি এখানে আসলাম, তাহলে তো আমাকে বাঁ দিকে বেঁকতে হবে, কিন্তু যেতে পারছেন না উনি। পিছনে মুড়ে যে উনি যাবেন, হ্যাঁ ব্যাকে আসবেন, এসে তারপর বাঁ দিকে যাবেন, উনি পাচ্ছেন না, মানে শরীর ওনাকে সেই ইয়েটা দিচ্ছে না। উনি ওই লোকটার পিছন 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 হাঁটছেন, জানেন তো। হাঁটতে হাঁটতে কোথায় গেছেন, ওখানে একটা জুয়েলারি মানে স্বর্ণ ব্যবসায়ী গ্রামে, তো তার ওখানে বাড়ি রয়েছে, বুঝতে পেরেছেন। এবার তার সাথে এনার তো মানে খুবই জানাশোনা, তিনিও এনাকে চেনেন, এই হচ্ছে চেনে, দাদাভাই সম্পর্ক মতো। তো তাদের একটা পাশে একটা বিশাল পাঁচিল দেওয়া বিশাল একটা বাগান, জানেন তো। সেই বাগানে কদবেল গাছ, বেল গাছ, আম গাছ, মানে সব কিছু আছে, কিন্তু সামনে ঢোকার যে গেটের ওই জায়গাটা না ফাঁকা। ওই মূর্তিটা
ওই চাদরে জড়ানো লোকটা, ওই মূর্তিটা ওইখান দিয়ে সোজা ঢুকে গেল। দাদুও ঢুকে গেছে, দেবনারায়ণবাবু ঢুকে গেছে। ঢুকে গিয়ে সে হাঁটতে হাঁটতে বাগানের মধ্যে দিয়ে, অনেক বড় বাগান, বাগানের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে বাগানের ওপাশে আছে একটা পুকুর। ওই পুকুরটা সম্বন্ধে অনেক মানে কথা শোনা গেছে, যে কোনো এক মহিলাকে রাতের বেলায় দেখা যায় যে গায়ে কিচ্ছু নেই, গায়ে কিচ্ছু নেই মানে গায়ে ব্লাউজ ট্লাউজ নেই, শাড়িটা গায়ের পরে দেয়া, ফুচুক ফুচুক করে ওখানে ডুবাতে দেখেছে অনেকে, মানে চান করতে দেখেছে। কে ওই মহিলা? তো যাই হোক, এরকম অনেক আছে এই পুকুরটা নিয়ে। এবারে ওই পাঁচিলটা টপ করে কিন্তু পুকুর, এইবারে ধরুন 7-8 ফুট উঁচু পাঁচিল। ওই যে লোকটা আগে যাচ্ছে, তা সে তো পাঁচিলটা তো বেয়ে উঠবে, হাতে ভর দিয়ে পায়ে করে তারপর তো সে চাগিয়ে সেই পাঁচিলটার পর তাকে উঠতে হবে, তাহলে তো সে পাঁচিল পার হতে পারবে না। কিন্তু দাদু দেখছেন, এই দেবনারায়ণবাবু দেখছেন, সে যেরকম পা ফেলে হাঁটছিল সেরকম পা ফেলে অনায়াসে পাঁচিলের উপর দিয়ে উঠে ও পাশে নেমে গেল। বুঝতে পেরেছেন? এইবারে এই দেবনারায়ণবাবু এতই সম্মোহিত, তিনিও ওইভাবে পা চালাতে শুরু করলেন, ওই পাঁচিলে ওঠার ওইভাবে চেষ্টা করছেন, আর বারবার চেষ্টা করছেন, বারবার ব্যর্থ হচ্ছেন। আরে হবে কি করে? উনি তো পুরো হিপনোটাইজড হয়ে গেছেন। ওনার ব্রেন ওনাকে সজাগ করছে, কিন্তু ওনার শরীর দিচ্ছে না, শরীর নিচ্ছে না, সেটা রেসপন্স করছে না। ওই ডাক্তারটা অনেক সময় বলে যে দেখুন এই ইয়েটা দিচ্ছি, ইঞ্জেকশনটা দিচ্ছি, কিন্তু রুগী তো রেসপন্স করছে না। ঠিক সেই রকম অবস্থা। তা এবার ঘটনা হলো, উনি ওই রকম কয়েকবার চেষ্টা করার পরে কোনো একটা ইটের কানায় ফানায় লেগে ওনার মাথায় লাগে, গুঁতো খান। এই গুঁতো খাওয়ার পরে ওনার হুঁশ ফিরেছে। এই এই আমি কোথায় এলাম, এই আমি কোথায় এলাম, এই আমি কোথায় এলাম। এবার দৌড়ে সেখান দিয়ে দৌড়চ্ছেন, দৌড়তে দৌড়তে সেই বাগানের বাইরে বেরিয়ে এসে ওই যে স্বর্ণকারের বাড়ি ছিল, এদের না মানে খুব পাতলা ঘুম হয়, কারণ তখনকার দিনে ডাকাত ডাকাত টাকাত পড়তো, তাই এদের খুব মানে সজাগ ঘুম থাকে। হ্যাঁ, কোনো খুটখাট আওয়াজ পেলেই কিন্তু এরা জেগে যায়। হ্যাঁ, একে বলে সজাগ ঘুম। যেন আমরা ভোর 4টে করতে আপনি মানে আধা ঘুমোচ্ছেন, আধা জাগছেন, এই কটা বাজলো, এই ঠিক এইরকম টাইপের। তো উনি দৌড়চ্ছেন ঊর্ধ্বশ্বাসে, দৌড়তে দৌড়তে পিছনের মানে অনেক বাড়ির ওই থাকে না, ওই সামনে গেট থাকে কিন্তু পিছনের কোনো গেট থাকে না। এদের বাড়িতে সামনে পিছনে দুটোই গেট ছিল। ওই দৌড়তে দৌড়তে সে পিছনের গেট দিয়ে ওই স্বর্ণকারের নাম ধরে চিৎকার করে ডাকছে। ডাকতে ডাকতে ওই হুমড়ি খেয়ে ওই গেটের মধ্যে ঢুকে না এরকম আছাড় খেয়ে ওখানে পড়েছে। এরা ওই চিমনি ফাটার আওয়াজে ঠাম করে একটা আওয়াজ হয়েছে, আওয়াজে তাড়াতাড়ি এরা উঠে গেছে। ওই স্বর্ণকারের বাড়ির লোকজন উঠে তারা ছাদের পরে গেছেন, ছাদের পরে গিয়ে টর্চ মেরে দেখছেন, আরে কেউ একজন পড়ে আছে টান টান হয়ে, এরকম উড়ো অজ্ঞান হয়ে। কে? এবারে নিচে নেমে এসছেন, নিচে নেমে এসে দেখছে দেবনারায়ণবাবু। বলে, আরে দেবুদা এখানে, ও দেবুদা, ও দেবুদা, ও দেবুদা। এবার সেই চিন্তা করুন, ওই রাত্রে প্রায় তখন মানে 3টে বাজে, সেই তারা ধরে ঘরে নিয়ে যায়, সেই জল দিয়ে দিয়ে তাকে শুশ্রূষা করে, সেই দাদুকে শুশ্রূষা করে সমস্ত জিজ্ঞাসা করে, তখন উনি বলেন যে এই ঘটনা হয়েছে। বুঝতে পারছেন? এই ঘটনাটা হয়েছে। তখন এরা ওই বাড়ির ছেলেদের ডাকেন, এবং আশেপাশের 2-1 জন যে ছেলে মানে জোয়ান মধ্য ছেলে যারা আছে, তার ডেকে বলেন যে দেবুদাকে বাড়িতে পৌঁছে দিয়ে, দেবুদাকে বাড়িতে পৌঁছে দিয়ে। তো তখন তারা ওই ছেলেটা নিজে ওনার বাড়িতে ওনাকে পৌঁছে দিয়ে আসে। কি মানে বিটকেল অবস্থা দেখুন। আমি মানে আসলে কি হয় জানেন তো, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা। উনি মনে মনে ভয় করতেন, এবং ঠিক সেইটাই দেখা দিয়েছে, ওনাকে দেখিয়ে দিয়েছে অশরীরীটা। তো আমি এই ঘটনাগুলো না খুব সুইফট শুনেছি। কতটা কি ঠিক করে বলতে পারলাম সেটা যারা পাঠিয়েছেন তারা বলতে পারবেন, আর আপনাদের ভালো লাগার পরে সব কিছু নির্ভর করে। তো সৌমিক ঘোষের ঘটনা আমি বললাম, তার দাদুর ঘটনা। ও বাবা, 1 ঘন্টা 4 মিনিট হয়ে গেছে, বাবা তো বিরাট বড় হয়ে গেল। দেখছি এই পরের ঘটনা বাড়ি যে সঞ্জিত রাজবংশী। সঞ্জিত রাজবংশী এটা হচ্ছে, আমি বলি, এই সঞ্জিত রাজবংশী ওই কাটোয়া আজিমগঞ্জ লাইনে ওই টিয়া বলে মনে হয় কোনো স্টেশন আছে, দেখুন যারা ওখানে থাকেন টাকেন আমাকে জানাবেন। তো ওইখানে নামে, তা ওই টিয়ার বৈদ্যপুর, ওই দুটো গ্রাম কিন্তু পাশাপাশি একদম লাগানো। তা ওখানে এই সঞ্জিতা ধূসাপাকে
মানে অকপট স্বীকারোক্তি, ওর সাথে ফোনে কথা হচ্ছিল আমার, এবং আজকেই হয়েছে ফোনে কথা। তো ও বলছে যে আমি ভগবানে বিশ্বাস করতাম না, কিন্তু এখন যদি ভগবান স্বয়ং আমার সামনে এসে দাঁড়িয়ে বলে যে ভূত বলে কিছু নেই, তাহলে আমি সে কথা বিশ্বাস করব না। বুঝতে পারছেন? যে ছেলে ভগবানে বিশ্বাস করে না, সে চিন্তা করছে ভূত আছে। মানে সে নিজের চোখে দেখেছে। এবার কি হয়েছিল আমি আপনাদের একটু বলি, শুনুন। ঘটনাটা হচ্ছে ওই কাটোয়া জিমগঞ্জ লাইনে এদের ওই টিয়া বলে কোনো স্টেশন আছে, সেখানে নামতে হয়। ওর গ্রাম হচ্ছে বৈদ্যপুর। এবার ওখান থেকে একটা নদী বয়ে গেছে, যেটা হচ্ছে ওই বাবলা নদী। ঠিক আছে? এই বাবলা নদীর একটা দিক দিয়ে আপনার ৩ টে আশ্রম আছে। হ্যাঁ? দীনানাথ আশ্রম, সীতারাম আশ্রম আর জগৎবন্ধু আশ্রম। মানে মন্দির কাম এই আশ্রম টাইপের এরকম হয়। তা একেকটা থেকে একটা দূরত্ব ওই ৩০০ মিটার ৪০০ মিটার এইরকম হবে। এরা বলছে, সঞ্জিত আমাকে বলছে যে, "আমি তো মানে ফোনে কথা বলেছি। আমি প্রত্যেককে বলি যে, দেখুন কোনো কিছু না আমাকে লুকোবেন না। হাইড করবেন না, আমাকে সব বলুন। কোনটা বলতে হবে, কোনটা বলতে হবে না, সব বলে দেবো। ঠিক আছে? চিন্তা করবেন না। কারণ দর্শকরা না শুনলে তারা ভালো লাগবে না।" তো ও বলছে যে, "আমরা এটা হায়ার সেকেন্ডারি পরীক্ষার সময় ২০১৬ সালে ঘটনাটা ঘটে। বলল আমরা একটু নির্জন জায়গায়, যেটা জগৎবন্ধু আশ্রম, ওই জগৎবন্ধু আশ্রমে যেতাম। জগবন্ধু আশ্রমে। তো ওখানে নির্মল মহারাজ বলল যখন নাকি থাকতেন না, তখন আমরা আশ্রমের ভিতরে ঢুকে নিচে নেমে ওই জায়গাটাতে বসতাম। আর মহারাজ থাকলে পরে আমরা মাঠটায় বসতাম। বলে ওখান থেকে আমরা বলে ক্লাস 10 থেকেই আমরা একটু মানে স্মোক করার ইয়ে অভ্যেস করি, এবং পাড়ার মধ্যে তো ওগুলো ইয়ে করা যায় না। গুরুজন কোথাও, ওইটা অপেক্ষাকৃত নির্জন। ওইখানে বসে বলে, তখন আমি একটা মাইক্রোম্যাক্স ফোনও কিনেছি। হ্যাঁ? তা আমি ফোন ঘাটাঘাটি করি, আর আমার বন্ধু সৌগত দাস। আমি নামটা কিন্তু অরিজিনাল বললাম সবারই। সঞ্জিতেরও তাই বললাম। সৌমিক ঘোষ এর আগের যে ঘটনা বলেছি, ওরও নাম অরিজিনাল বলেছি। দেবনারায়ণ বাবুর নামও অরিজিনাল বলেছি। তো তো ও আর সৌগত এরা করতো কি, ওই হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছে। দিয়ে তখন তো ১ মাস ১.৫ মাস অপেক্ষা করতে হয়, মাস ১.৫ অপেক্ষা করতে হয় রেজাল্ট-ফেজাল্ট বেরোবে। তাই এরা করতো কি, ওই সিগারেট-টিগারেট নিয়ে ওইখানে ওই জগবন্ধু আশ্রমের ওইখানে ওই মাঠটার মধ্যে বসতো, আর ওই মহারাজ না থাকলে ওই ভিতরে ঢুকে নিচে নেমে বসতো আরকি। ওখান থেকে নদীটা চলে গেছে। আর ওই যে ওই সীতারাম আশ্রমটা আছে, ওদিকটা একটু জনবহুল। সীতারাম আশ্রমটার দিকটা জনবহুল আছে একটু। উম আর সীতারাম যে আশ্রমটা আছে তার ঠিক উল্টো দিকে, আ ওটা বোধহয় কৈবুড়িয়া গ্রাম, ঠিক নদীর উল্টো দিকে, হ্যাঁ, ওপারে কৈগুড়িয়া, কৈগুড়িয়া গ্রামটা আছে। তো যাই হোক, তো বলছে আমরা এই জগবন্ধু আশ্রমে আমরা কিন্তু এইখানটাতে যেতাম। জায়গাটা নির্জন আর ইয়ে আছে। তো ওপরে বলছে ওপাশে ওই নদীর ঘাট আছে। জগবন্ধু আশ্রমে নদীর ঘাট আছে, সেখানে চান করত অনেকে। ওই দিনের বেলায় চান করত, কিন্তু সন্ধ্যাবেলা ওখানে লোকজন যেত না। আর এই রাস্তার পাশ দিয়ে পুরো বাঁশের বাগান, বাঁশবন আছে। তো বলছে ২০১৬ সালে আমরা ওইখানে আগেও যেতাম। তো ২০১৬ সালে আমি আর সৌগত ওইখানে যেয়ে বসি। ঘটনাটা ২০১৬ সালে ঘটে। তো বলছে যে, "কিরকমভাবে হলো কাকু আপনাকে বলি।" বলছে, "তা এরকম করে আমরা যাই, ওখানে আড্ডা মারি, আবার চলে আসি। এরকম করে যাচ্ছে, দিন যাচ্ছে। হঠাৎ বলছে আমাদের ওইখানে একটা মানে ওই যারা নাকি ময়লা-টয়লা কুড়ায়, মানে আমি বলি আপনাকে, কোনো নিমন্ত্রণ বাড়িতে বা কোনো ইয়েতে যারা এই পাতা-টাতাগুলো পরিষ্কার-টরিষ্কার করে, এরকম ধরনের কোনো মহিলা, যারা এই ইয়ের কাজ করে আরকি, সুইপার-টুইপারের ইয়ের কাজ করে, এরকম মহিলা। এরা একটু মানে দারু মদ খায়, বুঝতে পেরেছেন তো? ওটা কোনো ব্যাপার না ওদের কাছে। তা এই মহিলা মানে দারু মদ খেত রাত্রিবেলাতে। এবার খেয়েছে, খেয়ে মানে বেদম খাওয়া খেয়েছে। খেয়ে এবার তো ঘরে তো মানে কারেন্ট নেই, আলোবাতি নেই। ওই লম্ফই ভরসা। এবার ওই জ্বলন্ত ল্যাম্পও কি করে ওই শাড়িতে লেগে গেছে। হয়তো পাশ দিয়ে ঘুরছিল বা অখেয়ালে দাউ, দাউ করে জ্বলেছে। জ্বলে সেটা তো ফুল জ্বলে সেটা মরে গেছে। কাপড়ে আগুন লেগে। এবার এর যা নাকি সেই আসলে ম্যাথরানি বলেই বা ছোট ইয়ে বলেই আরকি, মানে কেউ সেভাবে এগিয়ে আসেনি। আর এর যারা নাকি ইয়ে আছে, তারা কোথায় কত দূরে থাকে কেউ জানে না। তারাও শুনেছে, তারাও কেউ আসেনি। তখন ওই পাড়ার লোকে, পাড়ার কিছু ছেলেপুলে মিলে তারা করেছে কি জানেন তো? ওটাকে আর পোড়ায়-টোড়ায়নি, কিছু করেনি। সেটাকে ইয়েতে জড়িয়ে, তারপরে ইট পাথর-ফাথর বেঁধে, ওই যে আশ্রমের ওই যে ঘাটটা আছে, তার পাশে যে বটগাছ আছে, বটগাছের ঝোপটা ওইখানটাতে ডুবিয়ে দিয়েছে। পাথর-ফাথর দিয়ে চাপা দিয়ে। ঠিক আছে?
তো এরপরে ওরা যায়। তো এরপরে ওরা বলছে মাস ৩ বাদে বলে আমি আর সৌগত ওইখানে গেছি। যেয়ে বসে ওই সিগারেট টানছি, হ্যাঁ? আর আমার মাইক্রোম্যাক্স একটা কিনেছিলাম যেটা ঘাঁটছি। হঠাৎ একটা মহিলার বিকট চিৎকার, আর্তচিৎকার আমার কানে এলো। বললে বিশ্বাস করবেন না কাকু, আমি শিউরে উঠেছি ওই ইয়ে শুনে। বললো, "সৌগত আমার থেকে অনেক সাহসী, অনেক সাহস, ওর বুকের দম আছে।" তা বলছে, "কি তুই ভয় পেয়ে গেলি?" বললো, "এইরকম আওয়াজ এরকম ইয়েতে?" বললো, "ওই তো ওই ঝোপের ওখান থেকে, যেখানে মহিলাকে ঢুকলো ওখান থেকে আওয়াজটা এসছে।" তো ও করছে কি, "দেখি তোর ফোনটা দে তো।" ফোনের টর্চ ও দেখছে, বলছে, "এই বাড়ি চল।" এই তো সঞ্জিত বলছে, "বাড়ি চল।" তা বলছে, "দাঁড়া না, ভয় পাস না, আওয়াজটা তো এখান থেকেই তো আসলো, এত জোরে চিৎকার, বাপ রে বাপ, এ তো সাংঘাতিক।" তো যাই হোক, বলছে, "কাকু সেদিন তো বাড়ি চলে এসছি।" এরপরে এইরকম আর কয়েকদিন বাদে এরকম রোজই যাই। ঠিক কয়েকদিন বাদে আবার ঐরকম আমরা বসে আছি। বলল, "কাকু বললে বিশ্বাস করবেন না, আমরা পরিষ্কার বসে দেখছি, এই যে বলে না যে সাদা কাপড় পরা, মানে প্রেতাত্মা বা ভূত, এটা সাদা কাপড়।" বললো, "আমি নিজে চোখে দেখেছি, সাদা কাপড় এরকম পেঁচানো, মুখটা এরকম পুরো পুরো ঘোমটা দেওয়া, পুরো আমার এই সামনে দিয়ে, রাস্তা দিয়ে, যেখানে ওকে বোড়ানো হয়েছিল ওই মহিলাকে, ওর পাশে দিয়ে তো রাস্তা আছে, স্নান করে ওঠার রাস্তা, ওই রাস্তা দিয়ে বলছে কাকু হাওয়ার মতো ভাসতে ভাসতে যাচ্ছে, তার পা দেখা যাচ্ছে না।" বলে, "আমি সৌগত দুজনেই দেখেছি।" বললো, আমার আমার প্রথমে আমার দৃষ্টিতে আসেনি। হ্যাঁ, আমি বলছে ফোনটা ঘাঁটছিলাম। সৌগত বলছে, "এই দেখ। সঞ্জিত দেখ।" বলে আমি তাকিয়ে ওই দৃশ্য দেখে মানে আমার অজ্ঞান হয়ে যেতাম আমি। সৌগত যদি সাহস না দিত আমি অজ্ঞান হয়ে যেতাম। বলে, "কাকু পুরো হাওয়ার মধ্যে ভাসছে। সে ভাসমান মেঘের মতো এরকম যাচ্ছে রাস্তার ইয়ে দিয়ে। তার পাটা কিচ্ছু দেখা যাচ্ছে না।" তখন সৌগতকে আমি বলছি, "সৌগত বাড়ি চল।" বলে, দাঁড়া না। তোর ফোনটা দে। দেখ না কে এটা? হ্যাঁ?" বলে, "কে ফে আমার জানার দরকার নেই। তুই চল, বাড়ি চল।" এইবারে বলছে, "আমি পরিষ্কার দেখেছি।" বলছে, "কোথায়? কোনো লোক হলে তো বা কোনো মহিলা হলে তো এইখানে এই বাঁশবাগানের মধ্যে যে রাস্তা-ফাস্তা আছে এখানে ঢুকবে। সব জায়গায় টর্চ মারতে এই বাঁশবাগানের সামনে দিয়ে টর্চ মারতে দেখলো কেউ নেই। কোথাও নেই। কিচ্ছু নেই। বলে, "আমি নিজের চোখে দেখেছি।" ওইজন্য বলছে যে ভগবান যদি আমার সামনে এসে দাঁড়িয়ে বলে যে ভূত নেই, আমি বিশ্বাস করব না যে ভূত নেই। আছে। তো যাই হোক, ও আমি বললাম, "এখন ওই জগবন্ধু আশ্রমে যাও?" বলে, "একদম ছেড়ে দিয়েছি। যাই না, ওই মুখই যাই না।" ওই ঘটনার পর থেকে। বলে, "জানেন কাকু, আজকে আমার সাথে ফোনে কথা হচ্ছিল, তা বলছে আমি সেই দিন যে রাত্তিরে এসে আমার যে মানসিক অবস্থা ছিল, বলে আমি রাত্রে খাইনি, খেতে পারিনি ওই দৃশ্য দেখার পর। মানে কদিন আমার মাথায় ওই ঘুরেছিল। কিন্তু আমার বন্ধুর অসীম সাহস। তা আমি আপনাকে ঘটনাটা পাঠালাম আমার স্বচক্ষে দেখা। আগে আমি বিশ্বাস করতাম না, হাসাহাসি করতাম এইসব নিয়ে। যেদিন আমি নিজে থেকে দেখেছি সেদিন আমি বিশ্বাস করতে শিখেছি। ছেলেটার নিজস্ব জবানবন্দি আমি নিয়েছি। হুম? আমি ওর ইনকামিং কলটা ঢুকছে না অরিজিনাল ফোনে, আমি হোয়াটসঅ্যাপ কল করে ওর থেকে ইয়ে করেছি। তাহলে ওর ক্লিপটা আমি আপনাকে শুনিয়ে দিতাম। যে আপনার শুনলে বুঝতে পারতেন যে ছেলেটা সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে। অডিও ক্লিপটা আমি শুনিয়ে দিতাম। যে আমাকে কাকু বলেও কিভাবে বলছে যে আমার সাথে এই ঘটনা ঘটেছিল। যাই হোক, অনেক বড় হয়ে গেল। আজকে অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হবে আপনাদের এই ঘটনা শুনতে গেলে। সবাই খুব ভালো থাকবেন, সাথে থাকবেন। আর সবাইকে হাত জোড় করে একটা ইয়ে করব। দেখুন আমার কোনো হ্যান্ডস নেই। না মিউজিক, না ম্যাপেল মাইক, না কিছু। হুম? তো কিছুই তো নেই। তা আমি সাদামাটাভাবে এইভাবে আপনাদের সামনে কোনো ইয়েভাবে ছাড়াই আমি ঘটনাগুলো আপনাদের বলি। আপনাদের কেমন লাগে আপনারা জানাবেন। সাথে থাকবেন প্লিজ, যারা শোনেন বা ইয়ে করেন বা কখনো একবার শুনেছেন, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আর চ্যানেলটা দেখতে থাকবেন। কোনো ঘটনায় যদি কেউ কোনো প্রশ্ন জানতে চান, তাহলে আমাকে আমি কমেন্টে আমি জানিয়ে দিই। এবার অনেক পুরনো ভিডিও দেখে কেউ হয়তো বলেন, এবার সেই ঘটনা তো আমার তো মনে নেই। আমাকে একটু ডিটেইলসে বলবেন কোন ঘটনা কোন ইয়েতে, তাহলে আমি বলে দিতে পারি সেইটা দেখে। তো যাই হোক, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। আমি খুব তাড়াতাড়ি আসবো। যেই মানে জানুয়ারি মাসটা মানে অনেকগুলো ঘটনা জমে আছে। তবে তার মধ্যে আজকে বেশ কিছু বলে দিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব। আর আপনারা যারা গল্প পাঠাবেন তাদের বলি, বা ঘটনা পাঠাবেন, গল্প নয় ঘটনা পাঠাবেন, আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে ডেসক্রিপশন বক্সে। ওইখানে গিয়ে আপনি ওই নম্বরে এসে একটা হাই লিখবেন। লিখে আপনি অডিও করে বা লিখে সেন্ড করে দেবেন। আমি নিশ্চয়ই বলার চেষ্টা করব। আর যারা অনেক আগে ঘটনা পাঠিয়ে রেখেছেন, তারা এতটুকু মনে খেদ রাখবেন না, আমি সবার ঘটনা বলব। সবার ঘটনা। তো আজকের মতো আসি। নমস্কার। ভালো থাকুন সবাই।